বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রোগ্রাম সহ এসএসসি এবং এইচএসসি ডিটেলস সহ আমরা আপনাদের সামনে আলোচনা করব। আজকের ক্লাসটি আপনাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। অনেকদিন পরে লাইভে আসলাম। আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে অনেক কিছু সম্পর্কে আমরা আলোচনা করব। পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। তো আশা করি যে ক্লাসটি দেখলে বিশেষভাবে আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে লাইভে অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, বিশেষ করে বিএবিএসএস প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য। প্রথমে আমি আলোচনার প্রথমে চলে যাব এসএসসি প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থী আছেন। তো সেই সমস্ত শিক্ষার্থীর বিশেষ একটা নিউজ আছে। তো যে সমস্ত শিক্ষার্থীরা আপনারা এসএসসি জন্য আবেদন করেছিলেন, তো সেই সমস্ত শিক্ষার্থীর আপনারা যাদের অষ্টম পাশের সার্টিফিকেট নাই, অর্থাৎ অষ্টম পাস বা জেএসসি পাশের সার্টিফিকেট নাই, তো তাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। তো এই ভর্তি পরীক্ষা মে মাসের 3 তারিখে দুপুর 2:30 তো এই ভর্তি পরীক্ষা কিন্তু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে এবং ভর্তি পরীক্ষা আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করতে হবে এবং অ্যাটেন্ড করার সাথে সাথে পাস করতে হবে। এবার আমরা আলোচনা করছি তারপরে হচ্ছে কি যারা হচ্ছে গিয়ে এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে যারা ভর্তি মানে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে পাস হবে, তো তারাই কিন্তু চূড়ান্তভাবে ভর্তি হইতে পারবেন এবং যাদের 8 পাস অষ্টম পাশের সার্টিফিকেট আছে তারা কিন্তু সরাসরি কিন্তু ভর্তি হইতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইচএসসি প্রোগ্রামের সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করব। তো এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের কিন্তু সাধারণত দেখা যায় যে জেনারেলের পরীক্ষা হওয়ার সাথে সাথে কিন্তু কিছুদিনের মধ্যে, অর্থাৎ জেনারেলের পরীক্ষা শুরু হওয়ার কিন্তু কিছুদিনের ভিতরে কিন্তু ইন্টারমিডিয়েটের পরীক্ষা কিন্তু ইন্টারমিডিয়েটের পরীক্ষা কিন্তু সাধারণত দেখা যায় যে 15 দিন বা এক সপ্তাহের ভিতরে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামের কিন্তু রুটিনটা সাধারণত হয়। তো আপনারা কিন্তু পরীক্ষার প্রস্তুতি ভালো করে গ্রহণ করুন। তো পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নাই। এরপরে আমরা চলে আসবো দ্বিতীয় বিএবিএসএস প্রোগ্রামের সেই স্টুডেন্টের জন্য। তো বিএবিএসএস প্রোগ্রামের এখানে কিন্তু অনেকগুলো সেমিস্টার রয়েছে। তো অনেকগুলো সেমিস্টারের ভিতরে এখানে বিশেষ করে হচ্ছে কি 2020, 21, 22 এই 3টা ব্যাচের কিন্তু এবছর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কিন্তু 2023 এবং 24-এর শিক্ষার্থীরাও কিন্তু ভর্তি হয়েছেন। তো 2023 এবং 24-এর শিক্ষার্থীদের কিন্তু পরে পরীক্ষা হবে। তো আপনারা কিন্তু ভর্তির সময় কিন্তু আপনারা কিন্তু আপনারা কিন্তু হচ্ছে গিয়ে ভর্তির কাগজ যারা জমা দেন নাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু অবশ্যই করে ভর্তির কাগজটা কিন্তু অবশ্যই করে, যারা 24 সালের স্টুডেন্ট আছেন, যারা অনলাইনে ভর্তি হয়েছেন, কেউ যদি কাগজপাতি বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কিন্তু জমা না দিয়ে থাকেন, তারা কিন্তু কাগজগুলো জমা দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আপনাদের কী কী জমা দিতে হবে? এই ক্ষেত্রে আপনাদের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপর হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি, এসএসসি এইচএসসির মার্কশিট সার্টিফিকেট ফটোকপি এবং সাথে সাথে করে আপনাদের সমস্ত সার্টিফিকেটের মেন কপিগুলো নিয়ে গেলে তারা সেখান থেকে আপনাকে শুধু জাস্ট হচ্ছে গিয়ে সেটা দেখবে, দেখার পরে হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু অরিজিনাল সার্টিফিকেটগুলো দিয়ে দেবে। এখানে কিন্তু মনে রাখতে হবে যে অরিজিনাল সার্টিফিকেট কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নেয় না। তো সুপ্রিয় শিক্ষার্থী, এর সাথে আরও 3টা কাগজ দিতে হবে। এটা হচ্ছে কি স্টুডেন্ট ইনফরমেশন কপি,
বিকাশ পেমেন্ট কপি এবং সাবজেক্টের কপি দিয়ে দিলে কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে বই দিয়ে দেবে। অনেক স্টুডেন্টরা কিন্তু বই তোলেন না, তো তারা কিন্তু অবশ্যই করে কাগজপত্রগুলো জমা দিয়ে কিন্তু বই তুলে নেবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী 2020, 21, 22 সালে যে সমস্ত শিক্ষার্থী আছেন তো তারা কিন্তু পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেন, কারণ এইখানে বলি যে পাশ করা সহজ, ফেল করা কিন্তু কঠিন। কারণ কি এখানে আপনাদের রেজিস্ট্রেশনের মেয়াদ সাধারণত 5 বছর থেকে থাকে। তো এখানে কিন্তু কোনো স্টুডেন্ট কিন্তু একটু সদিচ্ছা যদি করে তাহলে কিন্তু তারা পাশ করতে পারে, পাস বা ভালো রেজাল্ট করা সম্ভব। তো এখানে কিন্তু প্রথম সেমিস্টারে কিন্তু 4টা বিষয় এবং দ্বিতীয় সেমিস্টারে কিন্তু 4টা বিষয়, অর্থাৎ 4 8টা বিষয় কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং যারা 2022 সালে আছেন তাদের কিন্তু প্রথম সেমিস্টারে 4টা এবং দ্বিতীয় সেমিস্টারে 4টা, অর্থাৎ 4 8টা বিষয় কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। তৃতীয় চতুর্থ সেমিস্টারে যারা আছেন তাদের 3টা 6টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। এবং যারা পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে আছেন তারা কিন্তু 3 6টা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 2000 মার্কের পরীক্ষা হয়। যারা 2024 সালে 23 সালের যারা হচ্ছে গিয়ে 2023 সালে ভর্তি হয়েছেন, তো তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার ভর্তির সময় কিন্তু অবশ্যই কিন্তু যে বিষয়টি মনে রাখতে হবে সেই বিষয়টি কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই ভর্তির সময় সাবজেক্ট চুজ, অর্থাৎ সাবজেক্ট যেটা আপনি নির্বাচন করবেন সেই সাবজেক্টগুলো কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে কিন্তু সেই একই সাবজেক্টগুলো কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট চুজে কিন্তু আপনাকে সেকেন্ড সেমিস্টারে কিন্তু আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে, অর্থাৎ পছন্দ করতে হবে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট আপনি নিতে পারেন এবং সেকেন্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট নিলে আপনার ভালো হতে পারে সে সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম সেমিস্টারে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বাংলা, ইংরাজি, সিভিক এডুকেশন 1 এবং সিভিক এডুকেশন 2 এই 4টা সাবজেক্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু কম্পালসারি। এরপরে থাকে হচ্ছে গিয়ে দ্বিতীয় সেমিস্টারে বাংলা ভাষা 2টা কম্পালসারি এবং এর সাথে করে আপনাদের রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, ভূগোল এবং অর্থনীতি এই 7টা সাবজেক্ট রয়েছে। এবং 7টা সাবজেক্ট থেকে আপনাকে 3টা সাবজেক্ট চুজ করতে হবে, অর্থাৎ 3টা সাবজেক্ট ধরেন আপনি সাপোজ নিলে রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, ইসলামিক স্টাডিজ, অর্থাৎ এই 3টা সাবজেক্ট কিন্তু তৃতীয় সেমিস্টারে 300 মার্ক থাকবে এবং চতুর্থ সেমিস্টারে কিন্তু 300 মার্ক থাকবে, অর্থাৎ পার্ট সিস্টেম। অর্থাৎ পার্ট সিস্টেম বলতে আপনার তৃতীয় সেমিস্টারে যখন আপনি উঠতে পারেন, তৃতীয় চতুর্থ সেমিস্টারে যখন ভর্তি হচ্ছেন তখন কিন্তু আপনাকে রাষ্ট্রতত্ত্ব 2, সমাজতত্ত্ব 2, ইসলামিক স্টাডিজ 2 এবং রাষ্ট্রতত্ত্ব 3, সমাজতত্ত্ব 3, ইসলামিক স্টাডিজ 3, অর্থাৎ যে সেমিস্টার থাকবে তার থেকে এক আপনার 3 2 এইভাবে এক কিন্তু কম থাকবে। অর্থাৎ তৃতীয় সেমিস্টার যদি হন তাহলে আপনার 2 থাকবে, যদি তৃতীয় সেমিস্টারে হন মানে চতুর্থ সেমিস্টারে তাহলে কিন্তু সাবজেক্টের পাশে 3 লেখা থাকবে। এবং যদি পঞ্চম সেমিস্টার হয় তখন সাবজেক্টের পাশে 4 লেখা থাকে, যেমন রাষ্ট্রতত্ত্ব 4, সমাজতত্ত্ব 4, ইসলামিক স্টাডিজ। এবং যখন পঞ্চম সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার তখন কিন্তু আপনাদের 4 4 কিন্তু লেখা থাকে, 5 5 কিন্তু লেখা থাকে প্রত্যেকটা। এখন এখানে আপনাদের কিন্তু পাস মার্ক কিন্তু 40, এখানে মনে রাখতে হবে, কিন্তু আপনাদের কিন্তু পাস মার্ক কিন্তু 33 না, আপনাদের কিন্তু পাস করতে গেলে আপনাকে 40 মার্ক পেলে কিন্তু আপনাকে সর্বনিম্ন ডি গ্রেড কিন্তু আপনি পাবেন। তো এখানে আমি একটু রেজাল্ট সম্পর্কে আমি একটু আলোচনা করব, যেহেতু আপনাদের এখানে সিপিজি সিস্টেম, তো সিপিজি সিস্টেমের পাশের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়া সম্পর্কে আমি কিন্তু আলোচনা করব। তো একজন স্টুডেন্ট কমার্স করেছেন যে স্যার বিএবিএসএস পরীক্ষার রেজাল্ট কবে দিবে বলতে পারেন। তো বিএবিএসএস পরীক্ষার রেজাল্ট সম্ভবত সামনের মাসের দিকে দিতে পারে, এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেটা ডিসিশন গ্রহণ করবে। আশা রাখা যায় যে সামনের মাসের ভিতরে হয়তোবা রেজাল্ট পাবলিশ হইতে পারে। তো আমরা এই ক্লাসটি হচ্ছিল উন্মুক্ত কোচিং সেন্টারের সৌজন্য হচ্ছিল। তো এখানে সিপিজি যেহেতু সিস্টেমের আপনাদের উইদাউট 4 পয়েন্ট, অর্থাৎ 4 পয়েন্ট পেলে কিন্তু আপনি কিন্তু প্লাস মার্ক পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এখানে 80% যদি আপনি নাম্বার পান সেক্ষেত্রে কিন্তু আপনি 4 পয়েন্ট পাবেন, এক্ষেত্রে হচ্ছে A+। এবং 75 টু লেস দ্যান যদি 80%, অর্থাৎ 75 থেকে 80 মার্ক যদি আপনি ভিতরে যদি আপনি পান তো সেক্ষেত্রে মানে 79 পর্যন্ত, 80 হইলে তো তখন হচ্ছে কি A+ হয়ে যাচ্ছে। তো 75 থেকে যদি 80% মার্ক পান সেক্ষেত্রে আপনি 3.75 পাবেন, এক্ষেত্রে A গ্রেড। 70% থেকে যদি 75% আপনি নাম্বার পান সেক্ষেত্রে A-, অর্থাৎ 3.50। 65 থেকে যদি 70% পর্যন্ত নাম্বার পান সেক্ষেত্রে আপনি B+ পাবেন এবং এক্ষেত্রে আপনার গ্রেড পয়েন্ট থাকবে 3.25। 60 থেকে যদি 65 ভিতরে আপনি নাম্বার পান সেক্ষেত্রে আপনার 3 পয়েন্ট এবং এটা B রেগুলার। এরপর হচ্ছে 55 থেকে যদি আপনি 60% নাম্বার পান সেক্ষেত্রে আপনি B- গ্রেডটি পাবেন, এক্ষেত্রে আপনার হবে হচ্ছে কি 2.75। এরপরে 50 থেকে 55% যদি আপনি নাম্বার পান সেক্ষেত্রে আপনি C+ পাবেন, এক্ষেত্রে আপনার গ্রেড পয়েন্ট থাকবে 2.25, সরি 2 পয়েন্ট হচ্ছে গিয়ে 50। আচ্ছা, এরপরে 45% থেকে যদি
70% আপনি নাম্বার পান, সেক্ষেত্রে আপনি সি রেগুলার অর্থাৎ সি গ্রেড পাবেন। এক্ষেত্রে আপনার গ্রেড পয়েন্ট থাকবে হচ্ছে 2.25। 40 থেকে যদি 45% আপনি নাম্বার পান, সেক্ষেত্রে আপনার সি মাইনাস, অর্থাৎ এখানে হচ্ছে 2 গ্রেড। এবং যদি 40% নাম্বার পান, সেক্ষেত্রে আপনি ডি গ্রেড পাবেন। তো এখানে গ্রেড পয়েন্ট কিন্তু এখানে গ্রেড পয়েন্ট কিন্তু আপনাদের কিন্তু 10টা কিন্তু গ্রেড পয়েন্ট। তো একজন স্টুডেন্ট একটা কমেন্টস করেছিলেন যে বাউবি থেকে বিএবিএসএস কোর্সটা করলে সার্টিফিকেট ভ্যালু কি হবে, এটা দিয়ে সরকারি চাকরির জন্য আবেদন করা যাবে কিনা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যে এই মন্তব্যটি করছেন তাকে ধন্যবাদ। মোহাম্মদ রফিক এই মন্তব্য আমি নামটা দেখতে পাচ্ছি না। তো আপনি একজন লিখছেন যে বাউবি থেকে যদি বিএবিএসএস প্রোগ্রামে যদি পরীক্ষা দেওয়া হয় বা পাশ করা হয়, সেক্ষেত্রে কি সরকারি চাকরি আপনি পাবেন কিনা। তো এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয়। তো এখানে আপনি রেজাল্টের মান, একটা জেনারেল স্টুডেন্টের রেজাল্টের মানও যেইটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও যদি আপনি পাশ করেন, আপনাদের রেজাল্টের মানও কিন্তু একই মান। এখানে কিন্তু রেজাল্টে কিন্তু কোনো ভেদাভেদ নাই। তো এখানে আপনি জেনারেল থেকে পাশ করে আপনি সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি পাশ করেন কোনো প্রোগ্রামে, সেক্ষেত্রে আপনি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে একজন লিখছেন যে বিএবিএসএস ফার্স্ট সেমিস্টার কি বইয়ের 4টা থাকে? হ্যাঁ, বিএবিএসএস প্রথম সেমিস্টারে আপনার 4টা বিষয় থাকে। বাংলা ভাষা 1, সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, বাংলা ভাষা সিভিক এডুকেশন 2 এবং হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। এই টোটাল 4টা বিষয় থেকে থাকে। কারণ যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্নগুলো করেন, আমি সরাসরি আপনাদের সঠিক প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে না জানি, তাহলে সেটা আপনাদের মেসেজ বক্সে বা আপনাদের কমেন্টস বক্সে আমি পাঠিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি গ্রেড পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু পাস মার্ক কিন্তু 40 এবং 40 পেলে কিন্তু সর্বনিম্ন আপনি ডি গ্রেড পাবেন। তো এখানে আপনাদের আমি একটু কোর্সের 100 মার্কের যে মান বন্টনটা থাকে, সেই মান বন্টন সম্পর্কেও আলোচনা করব। তো 100 মার্কের যে মান বন্টনটা থাকে, সেই 100 মার্কের মান বন্টনটা হচ্ছে কি রচনামূলক প্রশ্ন, অর্থাৎ ক বিভাগে আপনাকে 8টা প্রশ্ন দেওয়া থাকে। এখান থেকে আপনাকে 4টা প্রশ্ন উত্তর দেওয়া থাকে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকে হচ্ছে 20 এবং 4টা প্রশ্নতে 80 মার্ক। এবং খ বিভাগে আপনার 8টা প্রশ্ন দেওয়া থাকে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে কি আপনার 5 করে, এবং এখান থেকে 4টা প্রশ্নের উত্তর করতে হয়। যে 4টা প্রশ্ন হচ্ছে 4 5 20, অর্থাৎ এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 3 ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষাটি হবে 3 ঘন্টার ভিতরে। তো এখানে আরও কিছু বিষয় সম্পর্কে আমি আলোচনা করব। তো এখানে আপনাদের ক্লাস কয়টা ক্লাস পাবেন? তো এখানে মূলত আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএবিএসএস প্রোগ্রামে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, অর্থাৎ ষষ্ঠ সেমিস্টার, 6টা সেমিস্টার, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মিলে হয় হচ্ছে প্রথম বর্ষ, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলে হয় দ্বিতীয় বর্ষ, এবং পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার মিলে হয় হচ্ছে গিয়ে আপনার তৃতীয় বর্ষ। তো এখানে আপনাদের হচ্ছে গিয়ে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এখানে টোটাল 800 মার্ক, টোটাল প্রথম সেমিস্টার 400 মার্ক এবং দ্বিতীয় সেমিস্টার 400 মার্ক। এইটা প্রথম বর্ষের পরীক্ষা হবে, 800 মার্কের পরীক্ষা হবে। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে, তৃতীয় সেমিস্টারে থাকবে 300 মার্ক এবং চতুর্থ সেমিস্টার 300 মার্ক, অর্থাৎ 300 300 600 মার্ক, অর্থাৎ আর এরপরে থাকবে হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার মিলে হচ্ছে তৃতীয় বর্ষ। তৃতীয় বর্ষতে আপনাদের থাকবে হচ্ছে 300 মার্ক এবং পঞ্চম সেমিস্টারে 300 মার্ক এবং ষষ্ঠ সেমিস্টারে 300 মার্ক, টোটাল 3 দিন 600 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ টোটাল 2000 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আপনারা অনেক স্টুডেন্টের মতো অনেক কিছু আছে। তো এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশেষ করে যে বিষয়টি আপনাদের জন্য সুবিধা, সেই বিষয়টি হচ্ছে গিয়ে সকল বয়সের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সমান সুযোগ, অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি সকল বয়সের শিক্ষার্থীদের জন্য শিক্ষার কিন্তু এখানে কিন্তু সমান সুযোগ রয়েছে। 2 নম্বর, নিজেদের সুবিধা অনুযায়ী শিক্ষা গ্রহণের কেন্দ্র নির্ধারণের সুযোগ রয়েছে, অর্থাৎ আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো কেন্দ্রে কিন্তু বা স্টাডি সেন্টারে কিন্তু আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। এরপরে 3 নম্বর যেটা রয়েছে, খণ্ডকালীন বা পূর্ণকালীন পেশায় নিয়োজিত থেকেও শিক্ষা গ্রহণের সুযোগ, অর্থাৎ আপনি যে কোনো পেশায় নিয়োজিত থেকে আপনি এই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামগুলো আছে, এসএসসি, এইচএসসি, ডিগ্রি,
ডিগ্রি, তারপর হচ্ছে বিবিএ, তারপর হচ্ছে গিয়ে এলএলবি অনার্স, এমবিএ, এমফিল, যতগুলো আছে আপনি যে পেশায় নিয়োজিত থাকেন না কেন সেই পেশায় থেকে কিন্তু আপনি এই কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে বসে এই কোর্সটি আপনি কমপ্লিট করতে পারবেন। এরপর হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা গ্রহণের সুবিধা, অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ইবুক একটা ওয়েবসাইট রয়েছে। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে কিন্তু ইবুকটা রয়েছে। তো ইবুক থেকে আপনি যে কি প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন সেই প্রোগ্রামের কিন্তু বইগুলো সব পিডিএফ আকারে দেওয়া আছে, সেখান থেকে আপনি বইগুলো পিডিএফ আকারে বইগুলো নামিয়ে কিন্তু আপনি পড়তে পারেন। এবং সাথে সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি টিউব নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও আপনি তাদের ক্লাসগুলো দেখতে পারবেন। এরপরে এবং যে কোনো তথ্য www.bou.ebook.com গিয়ে সেই তথ্যগুলো আপনি জানতে পারবেন বা ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো কিন্তু আপনি জানতে পারবেন। এরপরে যে বিষয়টি রয়েছে প্রয়োজনে অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের প্রোগ্রাম সমাপ্তির সুযোগ, অর্থাৎ এইখানে দীর্ঘ সময় কিন্তু আপনি প্রোগ্রাম সমাপ্তির সুযোগ পাচ্ছেন। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 5 বছর। এরপরে যদি 5 বছরের ভিতরে আপনি যদি সমস্ত পরীক্ষাগুলো পাশ করতে না পারেন, এই ক্ষেত্রে যদি আপনি যদি 80% সাবজেক্টে যদি আপনি পাশ করতে পারেন, সেক্ষেত্রে যে 20% সাবজেক্ট, অর্থাৎ আপনি ধরেন হচ্ছে গিয়ে বিএবিএসএস প্রোগ্রামে আপনার হচ্ছে গিয়ে সাপোজ 2000 মার্কের পরীক্ষা, অর্থাৎ 80% মার্ক, অর্থাৎ 80% মার্ক বলতে যদি আপনি 1600 মার্ক কমপ্লিট করেন আপনার রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হওয়ার আগে, এবং আপনাদের রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হওয়ার পরে আপনাদের ডিনোভো সিস্টেমে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং ডিনোভো সিস্টেমে কিন্তু কোর্স ফিটা একটু বেশি, মানে সাবজেক্ট প্রতি কোর্স ফিটা একটু বেশি। এরপরে আপনি যদি এসএসসি প্রোগ্রামে হন, সেখানে দেখা গেলো সাবজেক্ট আছে আপনার হচ্ছে কি এসএসসি প্রোগ্রামে 13টা সাবজেক্ট আছে, সেখানে যদি আপনি 80% প্রোগ্রামে পাস করেন, অর্থাৎ 11টার মতো সাবজেক্ট, অর্থাৎ 10টার মতো সাবজেক্টে দেখা গেলো যদি পাস করেন, পরবর্তীতে আপনারা দেখা গেলো আরও 3-4 বছর পর্যন্ত আপনারা এই পরীক্ষাগুলো দিতে পারবেন ডিনোভো সিস্টেমে। এরপরে সবার জন্য শিক্ষা নীতির সফল বাস্তবায়ন, অর্থাৎ সকলে কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করতে পারবেন। এরপর থেকে শিক্ষার উন্নত এবং গুণগত মান সংরক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে। তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি কিন্তু কর্মজীবী, চাকরিজীবী, বেকার, গৃহিণী বা যে কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিরা কিন্তু এই প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রোগ্রাম আছে ততগুলো প্রোগ্রামে কিন্তু আপনারা কিন্তু ভর্তি হইতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, একজন স্টুডেন্ট কমেন্টস করেছিলেন যে স্যার বিএবিএসএস ফাইনাল ইয়ারের রেজাল্ট কবে দিবে? তো সম্ভবত যারা 19 সালের ব্যাচ তাদের হচ্ছে গিয়ে ফাইনাল রেজাল্ট, তো তাদের রেজাল্টটি সম্ভবত মে মাসের দিকে দিতে পারে। তারপরেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ বা রেজাল্ট নিয়ন্ত্রক বিভাগ যখন হচ্ছে গিয়ে দেওয়ার প্রয়োজন মনে করবে, বা সাধারণত রেজাল্টটা সাধারণত 2.5 মাস, মানে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের ভিতরে সাধারণত রেজাল্টটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাবলিশ করে থাকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 2.5 মাসের ভিতরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রেজাল্টটা সাধারণত পাবলিশ করে থাকে। ইমরুল কমেন্ট করেছেন যে 3য়-4র্থ সেমিস্টার সাজেশন লাগবে। ক্লাস শেষে আপনি কল করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে নাম্বারটি আছে ডিসক্রিপশন বক্সে সেই নাম্বারটি কল করেন, আপনার সাথে কথা বলবো, আপনি আপনার সাজেশনটি যথাসময়ে পেয়ে যাবেন। তো এখানে আপনাদের কিছু বিষয় জানার প্রয়োজন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু 12টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগে কিন্তু একটা করে আঞ্চলিক কেন্দ্র রয়েছে এবং 80টি কোঅর্ডিনেটর অফিস রয়েছে এবং 1100টি কিন্তু টিউটাল কেন্দ্র রয়েছে। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি যে আপনারা ঝরে পড়া যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন বা বিভিন্ন কারণে এসএসসি প্রোগ্রাম থেকে শুরু, তো এসএসসি প্রোগ্রামে আপনারা দীর্ঘদিন যে পড়ালেখা করতে পারেন নাই, তো পড়ালেখা বিভিন্ন কারণে একটা স্টুডেন্ট সমর্থক হতে পারে, যে ফাইন্যান্সিয়াল প্রবলেম হইতে পারে, পারিবারিক সমস্যার কারণ হইতে পারে, অল্প বয়সে বিবাহ হয়ে গেছে সেই সমস্ত কারণ হইতে পারে, অর্থাৎ একটা স্টুডেন্টের যে সমস্ত অনেকগুলো কারণে কিন্তু পড়ালেখা বন্ধ হয়ে যাইতে পারে। তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিন্তু আপনারা এসএসসি প্রোগ্রামে কিন্তু প্রথমে ভর্তি হইতে হয়। তো এসএসসি প্রোগ্রামে মানে কি, আপনি যদি 8ম পাস থাকেন তাহলে কিন্তু এসএসসি প্রোগ্রাম থেকে কিন্তু আপনার শুরু করতে হবে। এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি যে কোনো প্রোগ্রামে আপনার রেজাল্ট অনুযায়ী যদি এসএসসি পাস হন তাহলে ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারবেন, যদি ইন্টারমিডিয়েট পাস হন তাহলে ডিগ্রি বা অনার্স প্রোগ্রামটা করতে পারবেন। অর্থাৎ এইখানে কিন্তু অনেকগুলো কোর্স আপনার সুবিধা বা পছন্দ অনুযায়ী এখানে কিন্তু আপনি কিন্তু আপনার রেজাল্ট অনুযায়ী যে কোনো কোর্স কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু পিএইচডির মতো কোর্সটি রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রায় 3টা দেশে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামগুলো কিন্তু চালু রয়েছে। তো
বাইরের দেশ থেকে যারা আমাদের লাইভটি দেখছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু সৌদি আরব, কাতার এবং আরেকটা সম্ভবত দুবাই, এই তিনটা দেশে সম্ভবত সৌদি আরব, কাতার আছে সাউথ কোরিয়া, এই তিনটা দেশে সম্ভবত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোর্সগুলো চালু আছে। তো বাইরে থেকেও কিন্তু আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো চালু করতে পারেন। এটা সম্ভবত এম্বাসির মাধ্যমে আপনাদের ভর্তি হতে হবে এবং এম্বাসির মাধ্যমে ভর্তি হয়ে কিন্তু আপনাদের কিন্তু সেখানে ক্লাস করতে হবে, মানে অনলাইন, সম্ভবত অনলাইন বা অফলাইন যেভাবে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাস অনুযায়ী আপনারা ক্লাস করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ওইখান থেকেই কিন্তু কোর্স প্ল্যানগুলো পেয়ে থাকেন। যারা বাইরের দেশে থেকেও যারা কোর্সগুলো কমপ্লিট করতে চাচ্ছেন তাদের কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বাইরের দেশেও তিনটা দেশে, সাধারণত মনে হয় সম্ভবত তিনটা দেশে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কোর্সগুলো রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো এখানে আমি একটু বলি যে শিক্ষা দানের মাধ্যম বা উপকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের মাধ্যম বা উপকরণ কোনগুলো, যে কোর্স ভিত্তিক মুদ্রিত পাঠ্য বই যা দূরশিক্ষার বিশেষজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক রচিত, প্রতি মাসে 2টি শুক্রবারে মুখোমুখি টিউটোরিয়াল ক্লাস হয়। তো দুইটা শুক্রবারে বলতে এখানে 2টা শুক্র হইতে পারে, অনেক কলেজে বা প্রত্যেক শুক্রবারে ক্লাস নেই। সেক্ষেত্রে আপনাদের এসএসসি, এইচএসসি এবং বিএবিএসএস প্রোগ্রামে কয়টা ক্লাস আমি বলে দিব। যে পাঠ্য সূচিভিত্তিক বেটার এবং টেলিভিশন অনুষ্ঠান এবং পাঠ্য সূচিভিত্তিক বর্ণিত অডিও ভিডিও ক্যাসেট প্রয়োজন সাপেক্ষে এবং সংশ্লিষ্ট কোর্স অডিটরের সঙ্গে সরাসরি বা চিঠিপত্রের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু আপনাদের কিন্তু শিক্ষার কিন্তু অনেক সুযোগ রয়েছে। তো এইখান থেকে আপনারা যদি পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন, এখানে যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা কিন্তু ভর্তি হইতে পারবেন। তো এখানে আপনারা আমি একটু বলে নিই যে এসএসসি প্রোগ্রাম দিয়ে শুরু করি। তো এইচএসসি প্রোগ্রামে কিন্তু আপনাদের কিন্তু 1 বছরে টোটাল 52 সপ্তাহ হয়। এসএসসি প্রোগ্রামে আপনার টিউটোরিয়াল কেন্দ্রে 20টা ক্লাস পাবেন, অর্থাৎ একটা টিউটোরিয়াল কেন্দ্রে আপনি যেই টিউটোরিয়াল কেন্দ্রে ভর্তি হয়েছেন সেই টিউটোরিয়াল কেন্দ্রে কিন্তু আপনি কিন্তু 20টা ক্লাস পাবেন। এইচএসসি প্রোগ্রামে যারা রয়েছেন তারা কিন্তু একইভাবে প্রথম সেমিস্টারে 20টা এবং দ্বিতীয় সেমিস্টারে 20টা, অর্থাৎ 40টা ক্লাস পাবেন। অর্থাৎ প্রথম বর্ষ বা সেমিস্টারে 20টা এবং দ্বিতীয় বর্ষ বা সেমিস্টারে আপনারা 20টা ক্লাস পাবেন, টোটাল 40টা ক্লাস পাবেন। যারা এসএসসি প্রথম বর্ষে রয়েছেন তারা 9-এ তারা 20টা ক্লাস পাবেন এবং এইচএসসি দ্বিতীয় বর্ষেও আপনারা 20টা ক্লাস পাবেন। আর বিএবিএসএস প্রোগ্রামে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে, অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে আপনারা 8টা করে ক্লাস পাবেন। অর্থাৎ প্রথম সেমিস্টারে 8টা, প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মিলে প্রথম বর্ষ, সেখানে 8 16টা ক্লাস পাবেন। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলে হচ্ছে কি আপনার 6টা, সেখানেও 8টা ক্লাস পাবেন আপনারা। এবং পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে 6টা, সেখানেও আপনারা প্রত্যেক সেমিস্টারে 8টা করে ক্লাস পাবেন। অর্থাৎ টোটাল 6টা 48টা আপনার টোটাল ডিগ্রি কোর্সে টোটাল 48টা ক্লাস আপনারা পাবেন। তো এখানে শুধুমাত্র ক্লাসের উপর নির্ভর করে আপনি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতে পারবেন না। কারণ কি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে বাওবি টিউব রয়েছে এখান থেকে আপনারা ক্লাসগুলো দেখতে পারেন এবং সাথে সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদেও বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, বিভিন্ন পেজ রয়েছে, তাদের লাইভ ক্লাসগুলো হয় বা বিভিন্ন আপনাদের হচ্ছে গিয়ে গুগলে বিভিন্ন হচ্ছে গিয়ে থেকে আপনারা বিভিন্ন প্রশ্নগুলো সম্পর্কে আপনারা বিভিন্ন ডাউনলোড করতে পারেন বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে www.ebook.com যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনারা বইটা ডাউনলোড করে নিতে পারেন। তো এসএসসি প্রোগ্রামের কথা আমি একটু বলি, যারা এসএসসি প্রোগ্রামে রয়েছেন তাদের এই যে মে মাসের 3 তারিখে দুপুর 2:30 তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তারা কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু অবশ্যই করে অংশগ্রহণ করবেন এবং ভর্তি পরীক্ষার পরে আপনাদের ক্লাসের মানে ভর্তি যারা অ্যালাউ হবেন তারা ভর্তি হতে পারবেন এবং সেখানে ক্লাসের শিডিউল এবং বই কবে পাবেন এই সম্পর্কে আপনাদের টিউটোরিয়াল কেন্দ্র থেকে জানিয়ে দেবে। তো এখানে কিন্তু ভর্তি হওয়ার এসএসসি প্রোগ্রামে কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে আপনারা বই পান না, ইন্টারমিডিয়েট প্রোগ্রামে কিন্তু ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা বইটি পান না। সেক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় www.ebook.com থেকে আপনারা বইটি ডাউনলোড করে, প্রত্যেকটা ফাইল পিডিএফ করা রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে কিন্তু বইটি পড়তে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা করছিলাম এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা মেসেজ দিয়ে রাখি যে এখানে মনে রাখতে হবে যে পাশ করা সহজ, ফেল করা কঠিন। কেননা এখানে যদি আপনি সাপোজ হচ্ছে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার মিলে হয় প্রথম বর্ষ, তো প্রথম বর্ষে যদি একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে সাপোজ 4টা সাবজেক্টে পাশ করে, পরবর্তী বছর কিন্তু সেই সাবজেক্টে কিন্তু 120 টাকা, মাত্র 120 টাকা জমা দিয়ে কিন্তু আপনারা কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য পুনঃ পরীক্ষার আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে
120 টাকা এবং 7 থেকে নগদ চার্জ হচ্ছে 1 টাকা, 121 টাকা দিয়ে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো আপনি কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার তৃতীয় চতুর্থ সেমিস্টারে 6টা সাবজেক্ট এবং প্রথম দ্বিতীয় সেমিস্টারে থাকে হচ্ছে 4টা সাবজেক্ট, 6 আর 4 10টা সাবজেক্টের পরীক্ষা আপনি একবারে দিতে পারবেন। কোনো মতেই 10টা সাবজেক্টের বেশি যদি আপনি পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটি স্থগিত হয়ে যাইতে পারে বা রেজাল্টটি না আসার সম্ভাবনা বেশি থাকতে পারে। এরপরে ধরেন সেইখান থেকে আপনি তৃতীয় চতুর্থ সেমিস্টারে 6টা এবং প্রথম দ্বিতীয় সেমিস্টারে আপনি 4টা সাবজেক্ট অর্থাৎ 10টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিলেন। পরবর্তী বছর পরীক্ষা দিলে আপনি সাপোজ পাস করছেন 6টা সাবজেক্ট বা 7টা সাবজেক্ট, তাহলে এখানে 3টা সাবজেক্ট থেকে যায়। পঞ্চম ষষ্ঠতে আপনার থাকে 6টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্ট আপনি 6টার সাথে এই 3টা সাবজেক্ট অর্থাৎ 9টা সাবজেক্ট একসাথে পরীক্ষা দিতে পারবেন। এবং যদি পাস করে যান সেক্ষেত্রে আপনি সবাই যেভাবে রেগুলার বেসিসে রেজাল্টে পেয়ে গেল আপনিও ঠিক একইভাবে রেজাল্টে পেয়ে গেলেন। অথবা কোনো স্টুডেন্ট প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সাপোজ দিতে পারলেন না, অর্থাৎ 8টা বিষয়ে পরীক্ষা দিতে পারলেন না, সেই স্টুডেন্টের কি করণীয় আছে? এই যে যারা এই বছর যারা পরীক্ষা হয়েছে 2023 সালে যাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, যারা পরীক্ষা দিতে পারেন নাই টোটালে, তারা পড়ালেখা ছেড়ে দেবেন এরকম চিন্তা ভাবনা করতেছেন। তো এখানে আমি একটি মেসেজ দিই যে তারা পড়ালেখা ছাড়বেন না। কারণ কি, এখানে আপনি প্রথম সেমিস্টারে 8টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি কি করতে পারবেন, আপনি এখানে কিন্তু আপনি কিন্তু দ্বিতীয় সেমিস্টারে অর্থাৎ দ্বিতীয় বর্ষে যখন ভর্তি হয়েছেন, অর্থাৎ তৃতীয় চতুর্থ সেমিস্টারে যখন আপনি ভর্তি হয়েছেন, তো তৃতীয় চতুর্থ সেমিস্টারে আপনাদের 6টা সাবজেক্ট থাকে। তো 6টা সাবজেক্ট এবং এইখানে আছে 8টা সাবজেক্ট, অর্থাৎ আপনারা তৃতীয় সেমিস্টারে 6টা সাবজেক্ট আপনারা পুনঃপরীক্ষা 6টা সাবজেক্টের টাকা জমা দিয়েছেন এবং তারা প্রথম এবং তৃতীয় সেমিস্টারে পরীক্ষা সাপোজ দেন নাই। তো এখানে 8টা সাবজেক্ট আছে, তো আপনারা টোটাল 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেক্ষেত্রে পরীক্ষার যখন রেজাল্টটা দিবে অর্থাৎ এই যে 24 সালে অর্থাৎ সামনের মাসে হয়তো বা রেজাল্টটা পাবলিশ হইতে পারে। তো রেজাল্ট পাবলিশ হওয়ার 1 সপ্তাহের ভিতরে কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পুনঃ পরীক্ষার জন্য কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে থাকে পুনঃ পরীক্ষার টাকা জমা দেওয়ার জন্য। এক্ষেত্রে আপনারা পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিবেন, অর্থাৎ এখানে আপনি 8টা সাবজেক্টের টাকা জমা দিবেন না, আপনি 4টা সাবজেক্টের টাকা জমা দিবেন। আর তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে থাকে হচ্ছে 6টা সাবজেক্ট, যদি আপনি ভর্তি হয়ে থাকেন তৃতীয় চতুর্থ সেমিস্টারে থাকে 6টা সাবজেক্ট, তাহলে 6 আর 4 10টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এই পরীক্ষাটা এই 2024 সালে অনুষ্ঠিত হবে এবং আপনার এখানে যদি 10টা সাবজেক্টে পাস করে যান তখন পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে আপনি ভর্তি হবেন। ভর্তি হওয়ার সময় কি করতে হবে, আপনি ভর্তি হইলেন এবং পরবর্তী বছর যখন পরীক্ষা দিলেন এই যে 4টা সাবজেক্ট আপনার প্রথম সেমিস্টারে বা দ্বিতীয় সেমিস্টারে 4টা সাবজেক্ট আপনি যেই 4টা সাবজেক্ট আপনি পরীক্ষা দিছিলেন না বা পুনঃ পরীক্ষার টাকাও জমা দেননি, সেই 4টা সাবজেক্ট এবং পরবর্তী পঞ্চম ষষ্ঠর 6টা সাবজেক্ট অর্থাৎ 6 আর 4 10টা সাবজেক্ট কিন্তু আপনি কিন্তু একবারে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ 2022 সালে যারা রয়েছেন তাদের প্রথম পরীক্ষাটি হচ্ছে 2024 সাল, দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে 2025 সাল এবং তৃতীয় পরীক্ষাটি হচ্ছে 2026 সাল। অর্থাৎ এই 26 সালে আপনারা কিন্তু সেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ যারা প্রথম বর্ষে পরীক্ষা দেননি তারা যদি রেগুলারভাবে পাস করে যান 10টা সাবজেক্ট করে, তারাও কিন্তু 2026 সালে কিন্তু রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন। এই জন্য আমি বলছি যে এইখানে পাস করা সহজ, ফেল করা কঠিন, শুধুমাত্র একটু আপনার সদিচ্ছার প্রয়োজন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, যারা এইচএসসি প্রোগ্রামে পরীক্ষা দিয়েছিলেন বা পরীক্ষা দেননি তারা যদি পুনঃ পরীক্ষার টাকা জমা দিয়ে থাকেন তারা কিন্তু একসাথে কিন্তু যাদের 4 সাবজেক্ট আছে তারা কিন্তু 12টা সাবজেক্টের একসাথে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষা হয় সকালে, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয় কিন্তু বিকালে। যারা আপনার এসএসসি পরীক্ষা দিয়েছেন যাদের রেজাল্ট এখনও পাবলিশড হয় নাই, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বা দেন নাই, তো না দিলে যারা এসএসসি প্রথম বর্ষে পরীক্ষা দেননি সাপোজ, তো তাদের এসএসসি প্রথম বর্ষে 7টা সাবজেক্ট থাকে এবং দ্বিতীয় বর্ষে যদি 4 সাবজেক্ট নেন সেক্ষেত্রে 6টা সাবজেক্ট থাকে, 4 সাবজেক্ট না নিলে 5টা সাবজেক্ট থাকে। তো 7 আর 6 13টা সাবজেক্ট, যারা 4 সাবজেক্ট নিয়েছেন তাদের 13টা সাবজেক্ট, যারা 4 সাবজেক্ট নেননি তাদের 6টা সাবজেক্ট। তারা কি করবেন, যারা প্রথম বর্ষে পরীক্ষা দেননি এসএসসি প্রথম বর্ষে তারা কি করবেন, তারা পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিবেন। অর্থাৎ পরীক্ষা যখন রেজাল্ট পাবলিশড হবে বা হয়তো বা এসএসসির রেজাল্টটাও সম্ভবত মে মাসের লাস্টের দিকে হয়তো বা মিডিলের দিকেও পেয়ে যেতে পারেন আপনারা। তো যখন রেজাল্টে পাবলিশড হবে, পাবলিশড হওয়ার পরে আপনারা কি করবেন, পুনঃ পরীক্ষার টাকা জমা দিবেন। অর্থাৎ 7টা সাবজেক্টের পরীক্ষার পুনঃ পরীক্ষার টাকাটা আপনারা জমা দিবেন এবং সেকেন্ড সেমিস্টারে ভর্তি কিন্তু এখনও চলছে, মানে এসএসসি দ্বিতীয় বর্ষের সেকেন্ড ইয়ারের বা সেকেন্ড সেমিস্টার ভর্তি কিন্তু এখনও চলছে। 30 তারিখ কিন্তু তাদের লাস্ট ডেট, অর্থাৎ 30/4 এপ্রিল মাসের 30 তারিখ কিন্তু তাদের লাস্ট ডেট। আপনারা সেকেন্ড
ইয়ারে ভর্তি হন বা সেকেন্ড সেমিস্টারে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে আপনাদের এই যে পরীক্ষাটি তারা দিচ্ছেন বা দেন নাই, যারা দেন নাই তারা কি করবেন, পুনঃ পরীক্ষার টাকা অর্থাৎ পরীক্ষার রেজাল্ট দেওয়ার 1 সপ্তাহ ভিতরে আপনাদের পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিতে হবে। তখন আপনারা পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিবেন এবং একই সাথে আপনারা কি করতে পারবেন, একসাথে আপনারা 2025 সালে আপনারা টোটাল 13টা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন। একটু এসএসসি প্রোগ্রামের স্টুডেন্টরা যারা একটু ভালো মার্ক পেতে চাচ্ছেন তারা অবশ্যই করে চতুর্থ বিষয়টি নেবেন, এবং যারা এইচএসসি প্রোগ্রামে আছেন যারা পরীক্ষায় একটু ভালো মার্ক পেতে চাচ্ছেন তারাও কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু 4th সাবজেক্টটা নেবেন। অর্থাৎ 4th সাবজেক্টে কিন্তু সি গ্রেডের পর থেকে আপনার কিন্তু বাকি পয়েন্টগুলো যোগ হয়। অর্থাৎ এইখানে আমি একটু বলি, সাপোজ ধরেন আপনি সাবজেক্ট নিয়েছেন হচ্ছে কৃষি শিক্ষা 4 সাবজেক্ট, বা আপনি ইন্টারমিডিয়েট প্রোগ্রামে গার্হস্থ্য অর্থনীতি নিয়েছেন বা ভূগোল ও পরিবেশ নিয়েছেন, ভূগোল নিয়েছেন। তো এইখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এইখানে সাবজেক্টিভ 35, অবজেক্টিভ 25, না একটু ভুল হয়েছে, এখানে সাবজেক্টিভ হচ্ছে কি আপনাদের যারা এসএসসি দ্বিতীয় বর্ষে রয়েছেন তাদের 4th সাবজেক্ট নিতে পারেন, এবং 4th সাবজেক্টে আপনার হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে কিন্তু 40 থাকে। অর্থাৎ হচ্ছে গিয়ে সাবজেক্টিভে 35, অবজেক্টিভে 25 এবং প্র্যাকটিক্যালে 40। যারা ইন্টারমিডিয়েটে রয়েছেন তাদের কিন্তু থাকে হচ্ছে গিয়ে আপনার সাবজেক্টিভে থাকে হচ্ছে গিয়ে সম্ভবত হচ্ছে গিয়ে 35, অবজেক্টিভে 25 আর হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে 40 মার্ক থাকে। তো এই জন্য আপনারা সি গ্রেডের পরে যে গ্রেড পয়েন্টটি পাবেন, তো নর্মালি কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু সি গ্রেডের কিন্তু নর্মালি একটা স্টুডেন্ট পরীক্ষা দিলে কিন্তু সি গ্রেড পায়, অর্থাৎ পরীক্ষায় অ্যাটেন্ড করলে কিন্তু অর্থাৎ পাস করলে কিন্তু তার মিনিমাম পয়েন্ট চলে আসে, মিনিমাম হচ্ছে কি বি গ্রেড চলে আসে, অর্থাৎ 1 পয়েন্ট আপনার যোগ হয়ে গেল। যদি আপনি এ প্লাস পান তখন আপনার এক্সট্রা 3 পয়েন্ট যোগ হয়ে যায়, যদি এ গ্রেড পান সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিন্তু 2 পয়েন্ট কিন্তু যোগ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই করে চতুর্থ বিষয় নেওয়ার চেষ্টা করবেন, এবং বিএবিএসএস প্রোগ্রামে কিন্তু কোনো চতুর্থ বিষয় নাই, সব সাবজেক্টই কিন্তু মেন সাবজেক্ট, অর্থাৎ 2000 মার্কের পরীক্ষা সবগুলো সাবজেক্টই কিন্তু আপনার মেন সাবজেক্ট। তো আলোচনা করছিলাম বিএবিএসএস প্রোগ্রাম সম্পর্কে, সাথে কিছু আমি এসএসসি প্রোগ্রাম এবং এইচএসসি প্রোগ্রামের কিছু তথ্য সম্পর্কে আলোচনা করছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, একজন মেসেজ করেছিলেন মিস্টার আরিফুজ্জামান আরিফ 2022 সালের বিএবিএসএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের এক্সাম কবে? তো এখানে সাধারণত পরীক্ষা হয় হচ্ছে গিয়ে অক্টোবরের দিকে সাধারণত পরীক্ষাটা হয়। তো এবছর দেখা যাচ্ছে যে সমস্ত পরীক্ষাগুলো একটু আগায় আসছে, তো আপনাদের পরীক্ষাও দেখা গেল একটু আগায় আসতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ যেটা সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা জাস্ট অনুমান করে বলতে পারি যে এই সময় রেজাল্ট দিতে পারে বা এই সময় এক্সাম হইতে পারে, আমরা জাস্ট অনুমান করেই বলতে পারি। আমরা কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা বলতে হবে সেটা আমরা বলতে পারি না, কারণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ রয়েছে। তো সেইখান থেকে যখন পরীক্ষা সময়সূচি কিন্তু তারাই কিন্তু পাবলিশ করবে। তো আমরা সাধারণত ধারণা অনুযায়ী বলতে পারি। তো পড়ালেখা করেন, কারণ আপনার 8টা সাবজেক্ট, একটা সাবজেক্ট যদি 1 মাস ধরে পড়ালেখা করেন তাহলেও কিন্তু আপনার 8টা সাবজেক্টে 8 মাস সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিসাব অনুযায়ী কিন্তু বেশি দিন নাই। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যারা বিএবিএসএস প্রোগ্রাম বা এসএসসি এইচএসসি প্রোগ্রাম বা রয়েছেন, তো তাদের জন্য আমি কিছু বিশেষ বার্তা দেব। স্যার হ্যাঁ, এবছরই হবে বিএবিএসএস প্রোগ্রামের পরীক্ষা, এই বছরই হবে। তো যারা বিএবিএসএস প্রোগ্রামে রয়েছেন তো তাদের কিন্তু আপনাদের কিন্তু বইটা কিন্তু যখন ভর্তির কাগজটা আঞ্চলিক কেন্দ্রে নিয়ে যান তাদের কিন্তু তখনই কিন্তু বইটা কিন্তু দিয়ে থাকে, কিন্তু এসএসসি বা এইচএসসি প্রোগ্রামে কিন্তু এইটা কিন্তু হয় না, এটা কিন্তু কিছুদিন পরে বা ক্লাস শুরু হওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু বইগুলো পেয়ে থাকেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের পড়ালেখা সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করব। যাদের কিছু শিক্ষার্থীদের, যে সমস্ত শিক্ষার্থীদের কোনো প্রশ্ন আছে, প্রশ্ন সম্পর্কে প্রশ্ন করেন, আমি প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা পড়ালেখা কিভাবে করবেন? এখন বিএবিএসএস প্রোগ্রাম কিন্তু সৃজনশীল না, অর্থাৎ এইখানে সরাসরি প্রশ্ন এবং সরাসরি উত্তর, অর্থাৎ আমরা আগে গতানুগতিকভাবে যে প্রশ্নগুলো পড়েছি, অর্থাৎ সৃজনশীলের আগে যেভাবে গতানুগতিকভাবে আমরা প্রশ্নগুলো পড়েছি ঠিক সেইভাবে কিন্তু এখানে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে এবং সরাসরি কিন্তু আপনাকে উত্তরগুলো লিখতে হয়। তো এখানে সাপোজ আমি একটু বাংলার বিষয় সম্পর্কে আলোচনা করি যে 2021 সালে যে প্রশ্নগুলো দিয়েছিল, কি সম্পর্কে প্রশ্ন দিয়েছিল বাংলা ভাষা 1-এর, যে সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, কবিতা কাকে বলে, কবিতার শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করো,
বাতায়ন পাশে গুবাক্তরু সারি কবিতায় বিধৃত হয়েছে রোমান্টিক বেদনা ও আকুতি আলোচনা করুন। বনলতা সেন কোন ধরনের কবিতাটির শিল্পরূপ আলোচনা করুন। 5 নম্বর যে প্রশ্নটি ছিল এক রাত্রি গল্পের শিল্পমূল বিচার করুন। 6 নম্বর প্রশ্ন ছিল ভিক্ষুর চরিত্র আলোচনা করুন বা বিশ্লেষণ করুন। 7 নম্বরে বঙ্কিমচন্দ্রের মধ্যে বাংলা ভাষা কিরূপ হওয়া উচিত বা বাংলা ভাষা প্রবন্ধে অনুসারে লিখুন। 8 নম্বর প্রশ্নে প্রবন্ধ রচনায় প্রমথ চৌধুরী একটি বিশিষ্ট রীতির অনুসারী যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে এর পরিচয় লভ্য বক্তব্যটি ব্যাখ্যা করে। এখানে 8টা প্রশ্ন ছিল। তো এখান থেকে আপনাকে 4টা প্রশ্নের উত্তর করতে হয়েছিল যারা 2021 সালের ব্যাচ ছিলেন, যাদের পরীক্ষা 2023 সালে হয়েছে। এবং ছোট প্রশ্নে কী ছিল, খ বিভাগ থেকে আপনার প্রশ্ন ছিল 9 নম্বর থেকে, কিন্তু খ বিভাগের প্রশ্ন শুরু হবে 9 থেকে 16 পর্যন্ত। অর্থাৎ বাংলা গদ্য উদ্ভবের প্রথম 4 দশকে যে ধরনের গদ্য রচিত হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দিন। 10 নম্বর প্রশ্ন ছিল ইংরেজরা একদা মানব হৈতিষ্য রূপে দেখেছি এবং কি বিশ্বাসের সঙ্গে ভক্তি করেছে উক্তিটি ব্যাখ্যা করুন। এরপর হচ্ছে কি 11 নম্বর মুক্তিযুদ্ধ শুরু হলে বুলুস প্রসঙ্গে চেয়ারম্যানের কি অভিযোগ ছিল উত্থাপন করুন। 12 নম্বর ছিল লালনের সুরের মূর্ছনায় প্রকৃতির লোকে এবং জনমানসে কেমন প্রভাব ছিল বিস্তারিত আলোচনা করুন। 13 নম্বর প্রশ্ন ছিল দেহের ঘুমে আচ্ছন্ন হয়ে জাগ্রত মনে নিয়ে কোথায় পরিভ্রমণ করেছিলেন আমু। 14 নম্বর প্রশ্ন ছিল শ্রমিকের শিল্পে প্রতিভার স্বাদ কথাটি তাৎপর্য ব্যাখ্যা করুন। 15 নম্বর প্রশ্ন ছিল মুসাফির জাগো নিশি আর নাই বাকি এই মুসাফিরকে। 16 নম্বর প্রশ্ন ছিল ছোট গল্প সঙ্গে উপন্যাসের মৌলিক পার্থক্য কোথায়। তো এইখান থেকে আপনার ক বিভাগে 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন থাকবে এবং খ বিভাগে 9 থেকে 16 পর্যন্ত প্রশ্ন থাকবে। অর্থাৎ ক বিভাগে আপনাকে 8টার থেকে 4টা প্রশ্ন উত্তর করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে গিয়ে 20 করে এবং খ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে গিয়ে 5 করে। মিস্টার আলফিরুজ্জামান আরিফ লিখেছেন যে স্যার বিএবিএসএস প্রোগ্রামের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে সাজেশন লাগবে। তো ভাই আমাদের সাজেশনও আছে, অনলাইন ক্লাসও কোর্স আছে। তো আপনি ক্লাসটা আমরা লাইভ ক্লাসটা শেষ হলে তখন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটি আছে, ডিসক্রিপশনের যে নাম্বারটি আছে এই নাম্বার আপনি কল করেন, আপনার সাথে কথা বলা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আলোচনা করছিলাম যে আপনাদের গতানুগতিক যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো ধারাবাহিকতায় কিন্তু আপনাদের কিন্তু প্রশ্ন কিন্তু এসে থাকে। এটা ছিল বিএবিএসএস প্রোগ্রামে। এটা আমরা আলোচনা করলাম হচ্ছে গিয়ে আমি বাংলা ভাষা অনেক একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা একটা আলোচনা করি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ যেইটা অধিকাংশ স্টুডেন্টের একটু দুর্বল ইংলিশে, তো সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বিষয়টি কিন্তু প্রতি বছর বিভিন্ন রকম প্রশ্ন, সাধারণত কিছু প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এখানে প্রথমত 2021 সালের এক্সামে কি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করি। তো এখানে আপনাদের উপরে লেখা থাকবে যে বিএবিএসএস এক্সামিনেশন 2022, অর্থাৎ আপনাদের যারা 22 সালের স্টুডেন্ট আছেন তাদের লেখা থাকবে যে বিএবিএসএস এক্সামিনেশন 22, যারা 2020 সালের স্টুডেন্ট রয়েছে তাদেরও লেখা থাকবে বিএবিএসএস এক্সামিনেশন 2022, তাদের যারা 2021 সালে রয়েছেন তাদেরও বিএবিএসএস প্রোগ্রামের বিএবিএসএস এক্সাম 2022 লেখা থাকবে। তো এখানে লেখা ছিল হচ্ছে দি ফিচার্স ইন দি রাইট মিনিং ইন্ডিকেট ফুল মার্কস। এখানে আছে অ্যান্সার দি 4 কোশ্চেন, এটা হচ্ছে পার্ট এ, মানে গ্রুপ এর ভিতরে থাকে। তো এখানে প্রথমে একটা প্যাসেজ ছিল 1 নম্বর প্রশ্নে, যারা 2021 সালে পরীক্ষা দিয়েছেন বা 2022 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, তো এবং 2023 সালে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবং 2024 সালে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তো এখানে প্রথমে 2021 সালে যে প্রশ্নটা ছিল, প্রথমে একটা প্যাসেজ সম্পর্কে ছিল প্যাসেজ, এবং প্যাসেজ থেকে এখানে 2টা প্রশ্ন ছিল। তো 2টা প্রশ্ন হচ্ছে গিয়ে একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন থেকে এ পার্ট ছিল এবং বি, অর্থাৎ একটা প্রশ্ন ছিল অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ভেরিফাই ইন ইউর ওন ওয়ার্ডস, আরেকটা প্রশ্ন ছিল রাইট দি সিনোমিন অফ দি অ্যান্টোমি অফ দি গিভেন ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ অ্যাবভ। অর্থাৎ সিনোমিন অ্যান্টোমিটা আপনাদের ভালো করে পড়তে হবে, প্রায় প্রতি বছরই প্যাসেজ থেকে সিনোমিন এবং অ্যান্টোমিটা দিয়ে থাকে। এরপরে 2 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে রাইট এ টপিক সেন্টেন্স অফ দি ফলোয়িং টপিক্স। তো এখানে একটা প্যারাগ্রাফ ছিল, এতে একটা প্যারাগ্রাফ ছিল ইম্পর্ট্যান্ট অফ লার্নিং ইংলিশ, এবং বি নম্বরে একটা প্যারাগ্রাফ ছিল, বি নম্বরের প্যারাগ্রাফটা ছিল এ মেমোরেবল মোমেন্ট। অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফটা ছিল 2 নম্বরে, এখানে মার্ক ছিল হচ্ছে 5, এবং বি নম্বরে যে প্যারাগ্রাফটা ছিল এখানে মার্ক ছিল হচ্ছে 15। অর্থাৎ একটা প্রশ্নে 2টা প্রশ্ন ইনক্লুড করতে পারে বড় প্রশ্নে। 3 নম্বরে ছিল রাইট এ কম্পোজিশন অফ দি কন্ট্রিবিউশন অফ টেকনোলজি ইন এডুকেশন, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটি ছিল একটা কম্পোজিশন ছিল। 4 নম্বর প্রশ্নটা ছিল রাইট এ লেটার টু দি এডিটর অফ নিউজ পেপার, তারপর হচ্ছে গিয়ে কলিং এডিশন টু দি ফিলিং স্ট্যান্ডার্ড অফ ইংলিশ অ্যামং দি স্টুডেন্ট টুডে।
আচ্ছা, এরপর 5 নম্বর প্রশ্নটা ছিল, 5 নম্বর প্রশ্ন ছিল একটা সিবি ছিল। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা ছিল একটা লেটার ছিল, লেটার আকারে একটা সামারাইজ ছিল। 6 নম্বর প্রশ্নে একটা লেটার ছিল এবং সাথে বিতে একটা সামারাইজ ছিল। তো লেটারের মার্কও ছিল 10, সামারাইজের মার্কও ছিল 10। আচ্ছা, এরপরে 7 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে শর্ট স্টোরি ছিল। তো এই স্টোরিটা ছিল হচ্ছে গিয়ে লাইন আউট স্টোরি ছিল। এবং 8 নম্বরে ছিল এ 8 নম্বরে এতে ছিল হচ্ছে কারেক্ট দি মিস্টেক অফ দি ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের যে সমস্ত মিস্টেক ওয়ার্ডগুলো ছিল এই ওয়ার্ডগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছিল। এবং 8-এর বিতে ছিল রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড পাংচুয়েশন দে আর নেসেসারি। এরপরে পার্ট বিতে ছিল 9 নম্বর যে প্রশ্নটা ছিল পুট দি ভার্ব ইনটু দি কারেক্ট ফর্ম, অর্থাৎ সঠিক ভার্বটি নির্ধারণ করার জন্য সঠিক ভার্ব বলা হয়েছিল। 10 নম্বরে যে প্রশ্নটি ছিল চুজ দি কারেক্ট, তারপর হচ্ছে মডেল ভার্ব টু দি কমপ্লিট ইচ সেন্টেন্স, মডেল ভার্ব করতে বলেছিল। 11 নম্বর প্রশ্ন ছিল কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের 3 ভাগের 1 ভাগ দিয়ে আছে, বাকি সেন্টেন্সটা সম্পন্ন করতে হবে। 12 নম্বর প্রশ্ন ছিল পুট দি ফলোয়িং সেন্টেন্স অ্যাট অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ছিল। 13 নম্বর প্রশ্ন ছিল চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দি ডিরেক্ট, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এই সম্পর্কে 5টা সেন্টেন্স ছিল। 14 নম্বর প্রশ্ন ছিল ইনসার্ট আর্টিকেলস ইন দি ব্র্যাকেটস ফর নেসেসারি, অর্থাৎ আর্টিকেল সম্পর্কে একটা প্যাসেজ ছিল। 15 নম্বর প্রশ্ন ছিল রাইট এ লেটার, একটা লেটার ছিল, রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ অ্যাকোয়ারিং টেকনিক্যাল নলেজ ছিল। এবং 16 নম্বর ছিল ফিলিং দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রিসিয়েট প্রিপজিশন ছিল। এইখান থেকে আপনার এই 9 থেকে 16 পর্যন্ত প্রশ্নে শুধুমাত্র একটা লেটার ছিল এবং বাকি যে 7টা প্রশ্ন ছিল সেই 7টা প্রশ্নের সকল প্রশ্নই গ্রামাটিক্যাল সম্পর্কে ছিল। এবং আমি আলোচনা করেছি যে বড় প্রশ্নে কি কি প্রশ্ন ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, বড় প্রশ্নে ভিতরে কিন্তু অনেক সময় ছোট প্রশ্ন ইনক্লুড করা থাকে, এই জন্য খেয়াল করতে হবে যে বড় প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে কিন্তু অনেক সময় 5 মার্কের একটা প্রশ্ন এবং সাথে কিন্তু 10 মার্কের একটা প্রশ্ন দেওয়া থাকে, অথবা এ এবং বিতে, এতে দেওয়া থাকে, দেখা গেল হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে 2 নম্বর প্রশ্নে যেটা প্রশ্নটা ছিল এ এবং বি, তো এতে দেওয়া ছিল হচ্ছে গিয়ে 10 মার্কের একটা 5 মার্কের একটা প্যারাগ্রাফ ছিল, শর্ট প্যারাগ্রাফ, এবং পরের কিন্তু বিতে কিন্তু শর্ট প্যারাগ্রাফ 5 মার্কের 15 মার্কের একটা প্যারাগ্রাফ ছিল, অর্থাৎ একই প্রশ্নে কিন্তু 2টা প্যারাগ্রাফ ছিল। তো এরপরে কিন্তু একই প্রশ্নে কিন্তু একটা লেটার সাথে কিন্তু প্যারাগ্রাফও ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল বিষয়টি কিন্তু অত্যন্ত দক্ষতা থাকতে হবে, কারণ প্রায় প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন কিন্তু চেঞ্জ থাকে। যেমন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কিন্তু এই বছর কিন্তু সম্ভবত নতুন ঢুকছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তারপর হচ্ছে গিয়ে গতবার হয়তো এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ যেটা চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে। প্রায় প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন পরিবর্তন থাকে। এবং বড় প্রশ্নে পাংচুয়েশন 10 মার্কের দেওয়া ছিল, কিন্তু পাংচুয়েশন সাধারণত 5 মার্কের ছোট প্রশ্ন দেওয়া থাকে, কিন্তু পাংচুয়েশন বড় প্রশ্ন দিয়ে থাকে। এই কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল প্রতিনিয়ত কিন্তু প্রশ্ন কিন্তু কিছু না কিছু চেঞ্জ থাকে। এই কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল প্রিপারেশন নিতে হবে, আপনাকে অত্যাধিক সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ আপনাকে আগে প্রশ্নের ধারাবাহিকতা সম্পর্কে জানতে হবে, তারপরে পরীক্ষা সম্পর্কে আপনার পড়ালেখা শুরু করতে হবে। তো আপনারা যদি ধরেন যে পরীক্ষা যদি অক্টোবর বা নভেম্বর বা সেপ্টেম্বর যে মাসেই হোক না কেন, তো আপনারা যদি ধরেন যে আপনাদের হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে 8টা বিষয়, অর্থাৎ একটা সাবজেক্ট যদি একটা মাস করে আপনি পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার 8 মাস লাগে, 8 মাস কিন্তু আপনার সময় নাই। এরপরে তৃতীয় চতুর্থ সেমিস্টারে যারা আছেন তারা যদি ধরেন যে একটা সাবজেক্টে আপনার যদি 1 মাস লাগে, তাহলে কিন্তু আপনার কিন্তু 6 মাস সময় লাগবে। পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার, অর্থাৎ যারা তৃতীয় বর্ষে রয়েছেন তাদের যদি একটা সাবজেক্ট যদি 1 মাস লাগে, অর্থাৎ 6 মাস কিন্তু সময় লাগবে। অর্থাৎ এইখানে কিন্তু অর্থনীতি 5-এ কিন্তু আপনাদের কিন্তু অঙ্ক রয়েছে, সমাজতত্ত্ব 5-এ 4-এ কিন্তু আপনাদের অঙ্ক রয়েছে, এবং সাথে সাথে কিন্তু ভূগোলও কিন্তু গণিতের কিছু বিষয় রয়েছে, অর্থাৎ পরিসংখ্যানিক বিষয় সম্পর্কে আপনাদের কিন্তু রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের কিন্তু সমাজতত্ত্ব বা অর্থনীতি বা ভূগোল এটা কিন্তু একটু গণিতে যদি ভালো করে করেন, অর্থাৎ পরিসংখ্যানিক বিষয়ক বা গাণিতিক সমাধান সম্পর্কে যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো যদি আপনি ভালো করে করেন, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু অঙ্কে কিন্তু আপনারা জানেন যে সলিড মার্ক পাওয়া যায়। অঙ্কগুলো আপনাকে একটু ভালো করে করলে, অঙ্কগুলো যদি করতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো মার্ক পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করা এক কথা, পরীক্ষায় মোটামুটি পাশ করা বা শুধু পাশ করা কিন্তু একই কথা। পরীক্ষা মানে হচ্ছে কি আপনার ভবিষ্যৎ কর্মজীবনে চাকরি, বিভিন্ন উচ্চশিক্ষার্থী গ্রহণের জন্য কিন্তু আপনাকে কিন্তু
গ্রেড পয়েন্ট উল্লেখ করে দেই। এক্ষেত্রে যদি গ্রেড পয়েন্ট আপনার যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো জায়গায় চাকরি বা ভালো উচ্চশিক্ষা গ্রহণের জন্য কিন্তু আপনি কিন্তু এই গ্রেড পয়েন্টটা কিন্তু অ্যালাউ হবে না। এখনও সময় আছে, আপনারা পড়ালেখা করেন এবং পড়ালেখার জন্য আপনারা আমাদের অনলাইন কোচিংটি করতে পারেন এবং সাথে সাথে সাজেশন বা হ্যান্ড নোটগুলো নিতে পারেন। যদি অনলাইন ক্লাস বা সাজেশন হ্যান্ড নোট না নিয়ে আপনি প্রয়োজন বোধে আপনি গুগল থেকে বা বাউবি টিউব থেকে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলও কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসগুলো রয়েছে, সেখান থেকে আপনারা প্রয়োজনীয় ক্লাসগুলো পেয়ে যাবেন। এক কথায় আপনাদের সদিচ্ছার প্রয়োজন এবং সাথে সাথে নিয়মাবর্তিতা যদি আপনি করেন, নিয়মাবর্তিতার সাথে পড়ালেখাগুলো করেন, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল কিন্তু অবশ্যই আপনার দ্বারা সম্ভব। এখানে বিএবিএসএস প্রোগ্রামে যে সমস্ত শিক্ষার্থীরা আপনারা লাইভ দেখছিলেন বা এসএসসি প্রোগ্রাম বা দেশের ভিতর থেকে বা দেশের বাইরে থেকে যারাই লাইভ দেখছিলেন, আমি অনিমেষ দাস আমার পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে ডিগ্রির কিছু আমি কিন্তু মেসেজ দিয়ে রাখি। এখানে আপনারা যেহেতু দীর্ঘদিন পড়ালেখা থেকে বিচ্ছিন্ন, এসএসসি এইচএসসি ডিগ্রি প্রোগ্রামে যারা আছেন বা বিভিন্ন প্রোগ্রামে যারা আছেন, পড়ালেখা থেকে বিচ্ছিন্ন আছেন, তো কেউ আছেন যে রেগুলার পড়ালেখা করতেছেন, তো যারা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন আছেন, যাদের হাতের লেখা স্লো, প্রথমত আপনাকে পরীক্ষা ভালো মার্ক পেতে হলে অবশ্যই হাতের লেখাটা আপনাকে দ্রুত করতে হবে, দ্রুত লিখতে হবে। অর্থাৎ আপনার একটা বিএবিএসএস প্রোগ্রামের 30 মিনিটের ভিতরে বড় প্রশ্ন থাকে 20 মার্ক, আপনার প্রশ্ন লেখা লাগে 4টা, অর্থাৎ পরীক্ষার সময় থাকে হচ্ছে গিয়ে আপনার 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিট। অর্থাৎ বড় প্রশ্ন অবশ্যই আপনি শেষ করার চেষ্টা করবেন 30 থেকে 32 মিনিটের মধ্যে, অর্থাৎ 30 থেকে 32 মিনিটের ভিতরে যদি আপনি শেষ করেন তাহলে কিন্তু আপনার টোটাল 2 ঘন্টা 8 মিনিট সময় লাগতেছে। এবার যে ছোট প্রশ্নগুলো আছে সেই ছোট প্রশ্নগুলো যদি আপনি 10 থেকে 11 মিনিট করে যদি সময় লাগান, তাহলে 10 মিনিট করে সময় লাগালে আপনার 40 মিনিট সময় লাগবে। যদি 12 মিনিট করে সময় লাগান তাহলে আপনার 48 মিনিট সময় লাগতেছে। তারপরেও কিন্তু আপনার 2 ঘন্টা, টোটাল 3 ঘন্টা 180 মিনিট, অর্থাৎ 176 মিনিটের ভিতরে আপনি কিন্তু সমস্ত প্রশ্নগুলোর উত্তর করতে পারতেছেন। এবার বাকি থাকলো যে 4 মিনিট, সেই 4 মিনিট আপনি সুন্দরভাবে খাতাটা রিভিশন দেন। যেহেতু আপনাদের ওএমআর কপি পূরণ করতে হবে, খাতার পিছনে খাতার ওএমআর কপির পিছনে আপনার প্রোগ্রাম সম্পর্কে লেখা লাগবে। অর্থাৎ খাতার প্রথমে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন প্রোগ্রামের কিছু তথ্য লেখা লাগে এবং খাতার পিছনে লুজ নিলে অনেকে লুজ সিটের নাম্বার লেখেন না, লুজ সিটের নাম্বারটি দেওয়া লাগে, বিভিন্ন বিষয়গুলো থাকে। এই জন্য অবশ্যই আপনারা পরীক্ষার শেষে 5 মিনিট অন্তত আপনারা সময় রাখবেন যে টোটাল খাতাটা রিভিশন দেওয়ার জন্য। আপনার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনাদের জন্য যে প্রশ্ন পরীক্ষার হলে কমন পড়েছে, বাট আপনারা লিখে আসতে পারেন নাই বা সম্পূর্ণ প্রশ্নটি শেষ করতে পারেন নাই, তখনই দুঃখের বিষয়। এই কারণে আপনারা টাইম যেভাবে আমি বলেছি যে এইভাবে যদি আপনারা চেষ্টা করেন যে প্রতিদিন অন্তত না পারেন অন্তত সপ্তাহে 2 দিন বা 3 দিন অন্তত করে বড় প্রশ্ন একটা 30 থেকে 32 মিনিটের ভিতরে লেখা শেষ করবেন এবং ছোট প্রশ্ন একটা 10 থেকে 11 মিনিটের ভিতরে যদি লেখা শেষ করতে পারেন তাহলে ভাববেন যে পরীক্ষার হলেও আপনি ঠিক একই সময়ে আপনি কিন্তু এই প্রশ্নগুলো লিখে শেষ করতে পারবেন। কারণ কি, আপনি যদি হাতের লেখা চালু হয় সেক্ষেত্রে যখনই আপনি প্রশ্নগুলো শেষ করতে পারতেছেন সুন্দরভাবে লেখে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো নম্বর পেয়ে যাবেন। একটা খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য আপনার হাতেই নির্ভর করে যে আপনি ভালো পরীক্ষায় ভালো ফলাফল করবেন না খারাপ ফলাফল করবে। যে সমস্ত শিক্ষার্থী আপনারা পড়ালেখা করেন, নিয়মিত পড়ালেখা করেন, তাদের মনে হবে, যারা অত্যাধিক পড়ালেখা করেন তাদের মনে হবে যে আমি কিছুই পড়ি নাই, কিছুই পারতেছি না, সব কিছু ভুলে যাচ্ছি। আর যারা পড়ালেখা করেন না তাদের মনে হবে কি আমি সব পারি। তো এইটাই হচ্ছে যারা পড়ালেখা করে এবং যারা পড়ালেখা করে না তাদের মধ্যে পার্থক্য। অর্থাৎ যারা নিয়মিত রেগুলার পড়ালেখা করে, রেগুলার তো বিভিন্ন স্যারের কাছে আপনারা পড়তে যান বা বিভিন্ন টিউটোরিয়াল সেন্টারে যে ক্লাসগুলো করেন, যারা প্রতিনিয়ত পড়ালেখার মধ্যে থাকেন তারা কিন্তু যত পড়বেন তাদের মনে হবে যে আমি কিছুই পড়ি নাই, আমার কিছুই মনে থাকতেছে না। কিন্তু যারা পড়ালেখা করতেছেন না বা পড়ালেখা করছেন না বা পরীক্ষার 2 মাস আগে বা পরীক্ষার 1 সপ্তাহ আগে বা পরীক্ষার 15 দিন আগে বা পরীক্ষার দিন যারা পড়ালেখা করবেন তাদের কাছে মনে হবে যে আমি সব পারি। তো এই জন্য যারা সব পারেন বা সব বোঝেন তো তাদের রেজাল্ট এবং যারা প্রতিনিয়ত পড়ালেখা করছে বা স্টাডি করছে তাদের রেজাল্ট কিন্তু এক হবে না, তাদের রেজাল্ট কিন্তু ভিন্নতর হবে। শুধু এইখানে লিখলেই হবে না, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল করতে হবে। এটা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থী আছেন তাদের জন্যই বলছি। শুধু পরীক্ষায় লেখলেই হবে না যে আমি শুধু লিখে দিয়ে চলে আসলাম, লিখলেই হবে না, আপনাকে কিছু কারিশমা খাতায় কিন্তু অবশ্যই দেখাইতে হবে। এই কারিশমাগুলো কি কি?
এই কারিশমাগুলো অবশ্যই আপনাকে প্রথমে খাতা কি করতে হবে, যে ওএমআর কপি অর্থাৎ সঠিক সুন্দরভাবে পূরণ করা লাগবে। এখানে কোনো কাটাকাটি হইলে আপনার রেজাল্টটাই আসবে না। দ্বিতীয়ত, খাতার যে ইনফরমেশনগুলো দেয়া থাকে, ড্যাশ পরীক্ষা, তারপর ড্যাশ বিষয়, বিষয় কোড, তারপর হচ্ছে পরীক্ষার তারিখ, সকাল না বিকাল, কোর্সের নাম, এগুলো তথ্য থাকে। এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে। এবং যারা লুজ 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা লুজগুলো নিচ্ছেন, এই লুজগুলো সংরক্ষণের দায়িত্ব আপনার। কিভাবে সংরক্ষণের দায়িত্ব আপনার, যে সাপোজ 10টা লুজ নিছেন, লুজ শিট নিছেন বা এক্সট্রা পেপার নিচ্ছেন, তখন পরীক্ষায় মানে যে আপনি যে খাতা মেন খাতাটা থাকবে, এই মেন খাতাটার পিছনে আপনার কিন্তু দেখবেন যে পরীক্ষায় এক্সট্রা পেপার নেওয়ার নাম্বারগুলো লেখা থাকে, এবং খাতার উপর দেখবেন যে আপনাদের যে এক্সট্রা পেপারটা নেবেন মানে লুজশিটটা নেবেন, সেখানে একটা নাম্বার দেওয়া থাকে, এবং খাতাটার লুজশিটটা অবশ্যই শিক্ষকের কাছ থেকে সিগনেচার করিয়ে নেবেন আপনার দায়িত্বে। যদি শিক্ষকের মনেও না থাকে, আপনার দায়িত্বে আপনি কিন্তু লুজশিটটা সিগনেচার করে নেবেন, এবং যে কয়টা লুজ নিচ্ছেন সেই কয়টা লুজশিটের নাম্বারটা আপনি লিখবেন। কারণ কি, আপনার খাতা যদি ইনকেস খুলে যায় বা করে যায়, তখন কিন্তু এই লুজগুলো কিন্তু খুঁজে পাওয়া কিন্তু সম্ভব না। কারণ এই কারণে আপনারা অবশ্যই আপনার খাতার পিছনে একদম লাস্টের পেজে মেন খাতাটা যেটা থাকবে, লুজশিটের নাম্বারগুলো আপনাকে লিখতে হবে। ওএমআর কপিটা সঠিকভাবে পূরণ করবেন, যেহেতু ওএমআর কপিটা কম্পিউটারে দেখা হয়, এই জন্য ওএমআর কপিটা সুন্দরভাবে আপনি পূরণ করতে হবে। আপনি একই লেখা, আপনি বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, যে একই আপনি কি করছেন, যে উপরে সাপোজ আমি একটু উদাহরণ দিই, সাপোজ এখানে একটা রোল সাপোজ আপনি লিখলেন যে 22/023 476, লাস্টে লিখলেন 001। এখন প্রশ্ন, আপনি এটা লিখলেন রোল নম্বরটা অর্থাৎ আপনার আইডি নম্বর বা শিক্ষার্থী আইডি নম্বর আপনি লিখলেন, লেখার পরে আপনি ভিতরে যায় 001-এর জায়গায় আপনি পূরণ করলেন, শূন্যর জায়গা একটা শূন্য আপনি পূরণ না করে 101 পূরণ করে গেলেন, অর্থাৎ আপনার রোল নম্বর তখন চলে আসলো কত, 101 চলে আসলো। অর্থাৎ 101 যদি আবার আপনার যদি কলেজে যদি 101 যদি রোল কারোর থেকে থাকে, তাহলে 101-এর কিন্তু 2টা খাতা হয়ে গেল। একটু খেয়াল করেন আমার বিষয়টা, তখন কিন্তু 2টা খাতা হয়ে গেল, অর্থাৎ আপনার রোল 1 এবং আপনি যেটা পূরণ করলেন সেটা হয়ে গেল 101, অর্থাৎ 2টা কিন্তু মেশিন কিন্তু তখন 2টা সাপোর্ট করতেছে, তখন কিন্তু আপনার এক রোল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আপনি কি করলেন, যে আপনাকে বিভিন্ন লোক বলল যে উপরে ঠিক করে পূরণ করছেন, তাহলে ভিতরে ঠিক না থাকলেও ঠিক আছে। তাহলে এইটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমি একটু বলি। তো এইটা হচ্ছে গিয়ে আপনি যেইটা পূরণ করলেন উপরে, কারণ আপনার ওএমআর কপিটা কম্পিউটার দেখে, কম্পিউটার ভিতরে ওএমআর কপিটা যখন ঢুকাই দেয় শিক্ষকরা, তখন কিন্তু ওই পাশ থেকে ওই পাশ থেকে কিন্তু আপনার খাতা সিরিয়াল হয়ে বেরোচ্ছে। তো এক্ষেত্রে আপনার কিন্তু ভুল করলে চলবে না। এই কারণে ওএমআর কপিটা যখন পূরণ করবেন, অত্যন্ত মাথা ঠান্ডা করে প্রয়োজন বোধে আপনার পেন্সিল দিয়ে একটা চিহ্ন দিয়ে নেন, চিহ্ন দিয়ে তারপর পূরণ করেন। এরপরে থাকে সাবজেক্ট কোড, অর্থাৎ সাবজেক্ট কোডটা আপনি ভুল পূরণ করলেন। এরপরে থাকে আছে গিয়ে প্রোগ্রাম কোড, প্রোগ্রাম কোডটা আপনাদের 23 আছে, আপনি পূরণ করে দিলেন 33, তখন আপনার কী হচ্ছে, 33 তো আপনার প্রোগ্রাম কোড না, অর্থাৎ আপনার উপরের যদি সঠিকভাবে পূরণ না করেন, সেক্ষেত্রে আপনাদের পরীক্ষায় WH, PR, উইথেল ইত্যাদি জিনিসগুলো এসে থাকে। এবং পরবর্তীতে আপনারা কি করেন, এইখানে দৌড়ন ওইখানে দৌড়ন, অভিযোগ করেন। তো অভিযোগ করলে তো টিচারদের খাতাটা বের করতে হবে, আপনার খাতাটা সঠিক তথ্যটা বের করতে হবে। তা সঠিক তথ্যটাই যদি না থাকে, আপনার খাতাটা তো এই জন্য শিক্ষকরা খুঁজে পাবে না। এই জন্য আপনাদের ওএমআর কপিটা সঠিকভাবে পূরণ করতে হবে। তাহলে আপনাদের প্রথম শিওর হইতে হবে আমার ওএমআর কপিটা সঠিকভাবে পূরণ করতে হবে। দ্বিতীয়ত, এক পেজ উল্টালে দেখবেন আপনার বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, ড্যাশ পরীক্ষা ড্যাশ সাল, এরপর হচ্ছে কি প্রোগ্রাম, কোন প্রোগ্রাম, এরপর হচ্ছে পরীক্ষার নাম, এরপর হচ্ছে বিষয়ের নাম, এরপর হচ্ছে গিয়ে বিষয় কোড, তারপর থাকে হচ্ছে গিয়ে তারিখ, সময় থাকে। তো এইগুলো আপনি সঠিকভাবে পূরণ করলেন। এরপরে দেখবেন যে এই অংশ থেকে লেখা শুরু করুন, অর্থাৎ ওইখান থেকে আপনি লেখা শুরু করবেন। লেখা শুরু করে আপনি কি করতে হবে, সুন্দরভাবে 1 স্কেল পরিমাণ 1 ইঞ্চির যে স্কেলগুলো আছে, আপনি বাম পাশে 1 স্কেল কাটবেন দাগ, উপরে 1 স্কেল দাগ কাটবেন, এবং এখানে সুন্দরভাবে লেখা শুরু করবেন। সর্বপ্রথম আপনি যে প্রশ্নটা ভালো করে পারেন সেই প্রশ্নটা আপনি ভালো করে লিখবেন। লেখা শুরু করলেন, এবং হাতের লেখাটা খেয়াল করবেন একটু ফাঁকা ফাঁকা, অর্থাৎ এই ক্ষেত্রে যদি একটা পেজে আপনি 12 থেকে 14 লাইন লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের লেখাটা অনেকটাই ফাঁকা হবে, এবং প্রত্যেকটা লেখার ভিতরে একটু করে গ্যাপ রাখার চেষ্টা করবেন একদম। যেহেতু আপনারা BABSS প্রোগ্রামের স্টুডেন্ট, অর্থাৎ
আপনার খাতায় আপনার দক্ষতা প্রকাশ করতে হবে। অর্থাৎ খাতায় যদি আপনি দক্ষতা প্রকাশ না করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব নয়। এই কারণে খাতায় আপনার দক্ষতা প্রকাশ করতে হবে এবং হাতের লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা করবেন এবং সুন্দর করে লাইনগুলো দেখবেন যে 12 থেকে 14 লাইন যদি আপনি লেখেন সেক্ষেত্রে দেখবেন যে খাতাটা যথেষ্ট পরিমাণ ফাঁকা ফাঁকা লেখাগুলো আছে যাতে শিক্ষক বুঝতে পারে। এরপরে আপনি খাতাটা যখন সুন্দরভাবে লেখা উপস্থাপন শুরু করলেন এবং যেই প্রশ্নটা সুন্দরভাবে পারেন সেই প্রশ্নটাই প্রথমে যে উপস্থাপন করবেন। অর্থাৎ আপনার এখানে বড় প্রশ্ন 8টা দেওয়া থাকে, 8টা প্রশ্নের ভিতরে সর্বপ্রথম যে প্রশ্নটা আপনি সবচাইতে ভালো পারেন সেই প্রশ্নটা প্রথমে লেখা শুরু করবেন। প্রথমে যখন লেখা শুরু করবেন সেখানে মনে রাখবেন যে বিসমিল্লাহ গলদ না হয়ে যায়, অর্থাৎ প্রথম পেজে আপনার ভুল না হয়ে যায়, অর্থাৎ কাটাকাটি এইগুলো যাতে না হয়, কাটাকাটি ঘিজিমিজি লেখা এগুলো না হয়, সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন এবং প্রশ্নটা যে সম্পর্কে আপনাকে জানতে চাইছে ঠিক সেই সম্পর্কে আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনার নাম জিজ্ঞেস করলো কেউ, আপনার নাম কি, আমি বললাম আমার নাম অনিমেষ, আমি এখানে আমার কথাটাকে আমি ঘুরিয়ে নিয়ে যেতে পারি, আমার দাদার নাম অমুক, আমার বাপের নাম অমুক, বাপ দাদা তাদের নামের সাথে মিলে আমার নাম অমুক রাখছে। তো আপনার কাছে প্রশ্ন কিন্তু এইটা জানতে চাইনি, আপনার কাছে প্রশ্ন জানতে চাইছে আপনার নাম, তো আপনি এখানে আপনার নামই লিখবেন। অর্থাৎ আপনার প্রশ্নের যে বিষয় সম্পর্কে জানতে চাইছে সেই বিষয়টা সুন্দর করে আপনাকে অল্প কথার ভিতরে আপনি উপস্থাপন করবেন। অর্থাৎ অনেক কথাটারে সুন্দরভাবে পরিপাটিভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। এরপরে কি বলছিলাম যে হাতের লেখা একটু সুন্দর করা লাগবে, যেহেতু আপনারা গ্রাজুয়েশন বাংলাদেশের পাস করলে ফার্স্ট ক্লাস নাগরিক, তো সেই কারণে আপনার হাতের লেখাটা সুন্দরভাবে করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে আপনাকে যে স্বচ্ছভাবে লিখতে হবে। স্বচ্ছ মানে কি, কাটাকাটি বিহীনভাবে লিখবেন। এরপরে কি করবেন, খাতাটা কি করতে হবে, খাতাটা হচ্ছে গিয়ে পরিপাটি থাকতে হবে এবং সর্বোপরি যেটা জিনিস থাকতে হবে যে দৃষ্টি আকর্ষণ থাকতে হবে, যে খাতাটা সুন্দরভাবে দৃষ্টি আকর্ষিত হয়। অর্থাৎ এর ভিতরে এমন কিছু সুন্দর জিনিস আপনি লিখেছেন যে প্রশ্নকে, যে এমন কিছু সুন্দর জিনিস আপনি উপস্থাপন করছেন যে বিষয়গুলো আপনার যে টিচার খাতা দেখতেছে আপনার টিচারে মন কেড়ে নেই, তাহলেই কিন্তু আপনি কিন্তু ভালো মার্ক পেয়ে যাবেন। এবং একটা প্রশ্ন 20 মার্কের জন্য অনেকে বলে থাকে আপনি 20 পেজ লেখেন, 10 পেজ লেখেন, 15 পেজ লেখেন, 10 পেজ লেখেন, 7 পেজ লেখেন, 6 পেজ লেখেন। এইখানে আপনার এরকম পেজের কোনো উল্লেখ নাই, তাহলে প্রশ্নের পাশেই কিন্তু লেখা থাকতো যে এক প্রশ্নটা 10 পেজের ভিতর লিখতে হবে, এই প্রশ্নটা 20 পেজের ভিতর লিখতে হবে, এই প্রশ্নটা 30 পেজের ভিতর লিখতে হবে। তো এইটা কিন্তু কোনো কথা না। অনেকে অনেকভাবে বলে থাকে যে একটা প্রশ্ন 30 পেজ লাগবেন 20 মার্কের জন্য, অনেকে বলে থাকে 5 পেজ লাগবেন, অনেকে 7 পেজ লিখতে থাকবেন। আপনার প্রশ্নটা সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যেই কয় পেজের প্রয়োজন সেটা যদি আপনি 3 পেজে হয় 3 পেজ লাগবেন, সেটা যদি আপনার 2 পেজে আপনি উপস্থাপন করতে পারেন 2 পেজে লাগবেন, সেটা যদি আপনি 20 পেজে উপস্থাপন করতে পারেন সুন্দরভাবে তাহলে আপনি 20 পেজ লাগবেন। অর্থাৎ এইখানে নির্ভর করবে আপনার উপরে যে একটা প্রশ্ন কতটুক লেখলে বা কিভাবে সুন্দরভাবে গুছাই লেখলে আপনি আপনার প্রশ্নটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারতেছেন। তো এই বিষয়টি খেয়াল রাখবেন যে আপনি প্রশ্ন পড়ছেন ছোট, তো ছোট একটা প্রশ্ন পড়ে আপনি কিভাবে আপনার একটা প্রশ্ন 20 পেজ লিখবেন, কিভাবে একটা প্রশ্ন 10 পেজ লিখবেন। এই জন্য প্রশ্নটা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপিত হয় এবং টোটাল বিষয়বস্তুটা প্রশ্নের উত্তরের ভিতরে থাকে। আপনি এই ক্ষেত্রে আপনি যে কয় পেজ লাগবে আপনি সেই কয় পেজ লিখবেন। এবার একটু খাতার লাস্টের দিকে খেয়াল করবেন যে লেখা থাকে যে প্রশ্ন শেষ হবে সেই প্রশ্নের পরের পেজ থেকে পরবর্তী উত্তর শুরু করবেন। এটা একটু দেখবেন যে আপনাদের যে খাতাটা পরীক্ষায় দিয়ে থাকে একদম খাতার লাস্টের পেজে অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকে যে পরীক্ষার হলে ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে না, পরীক্ষার হলে কোনো প্রকার নকল নেওয়া যাবে না ইত্যাদি বিষয়গুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে খাতায়, যেই বিষয়গুলো শিক্ষার্থীকে মেনে চলতে হয়। তো সেই খাতার পিছনে একটা ইনস্ট্রাকশন হয়তো বা দেওয়া থাকে, দেখবেন যে সেখানে লেখা থাকে যে যেইখান থেকে প্রশ্ন শেষ হয়েছে, একটা প্রশ্ন লেখা শেষ হয়েছে তার পরবর্তী পেজ থেকে আপনারা লেখা শুরু করবেন। তো এটা কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু দেখেন না, এটা কিন্তু একটু পড়ে নেবেন। খাতার পিছনে যে ইনস্ট্রাকশনটা আছে ইনস্ট্রাকশনটা 1 মিনিটে আপনারা একটু দেখে নেবেন যে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে দিক নির্দেশনা দেওয়া আছে খাতার একদম পিছনে দেখবেন যে লাল কালিতে লেখা থাকে, দিক নির্দেশনাগুলো একটু পড়ে নেবেন। তাহলে আপনি কিন্তু পরীক্ষাটা দিতে আপনার কিন্তু সহজ হবে বা আপনার পরীক্ষা সুন্দরভাবে দিতে পারবেন ইনস্ট্রাকশন অনুযায়ী। অনেক স্টুডেন্ট পরীক্ষার কয়েকদিন আগে পড়ালেখা করে বা
অনেক সময় টেনশনে তাদের ঘুম হয় না, অনেক সময় কী হয়, অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। তো এইখানে যদি আপনি সারা বছর ধরে প্রিপারেশন নেন, অনেক স্টুডেন্ট আমাদের দেখছি যে অনেক স্টুডেন্টরা পরীক্ষার আগে জ্বর, সর্দি, কাশি বা বিভিন্ন প্রকার শারীরিক অসুস্থতা হয়ে পড়েন। তো কিসের কারণে? টেনশনের কারণে হয়, শারীরিক অসুস্থতার কারণে হয়, বিভিন্ন কারণে হয়ে থাকে। তো এইটা যদি আপনারা সারা বছর পড়ালেখা করেন, সারা বছর কিছু না কিছু লেখেন বা বিভিন্ন জায়গায় ক্লাসগুলো করেন বা ক্লাসগুলো দেখেন, তাহলে কিন্তু পরীক্ষার আগে এই টেনশনটাও আসে না। এই রেজাল্ট সম্পর্কেও কী হবে, কেন হবে, মানে কিভাবে হবে, এই বিষয়গুলো সম্পর্কে কোনো টেনশন হয় না। অর্থাৎ পরীক্ষার আগের রাত্রে আপনারা ঘুম পড়বেন, ঘুম পড়ে পরীক্ষার সকালবেলা আপনারা পরীক্ষা দিতে যাবেন। তাহলে দেখবেন যে আপনার যখন ঘুম ভালো হচ্ছে তখন আপনি টেনশন ফ্রি থাকতে পারতেছেন, আর যখনই আপনি টেনশন ফ্রি থাকতে পারতেছেন তখনই পরীক্ষাটা ভালো হয়েছে। সারা রাত ধরে পড়লেন, পরীক্ষার হলে যে ঘুম ঘুম ভাব আসলো, ঘুম চলে আসতেছে, পরীক্ষা দিতে পারতেছেন না। তো এই বিষয়গুলো না করে আপনারা এই কাজটি করবেন। অনেক শিক্ষার্থী যে আরও কিছু বিষয় আসি, তো এখানে 2-1 ঘন্টা লাইভ নিলে শেষ হয় না, অনেক বিষয় স্টুডেন্টের প্রশ্ন থাকে। আমি স্টুডেন্টের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন বিষয় আলোচনা করছি। অনেক স্টুডেন্ট 2021 সালের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেন নাই, যারা পরীক্ষা দেন নাই তারা কী হয়েছেন, ট্রান্সফার হয়ে গেছেন। সাপোজ যে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আপনি সাপোজ খুলনায় ভর্তি হয়েছিলেন, আপনি এখন সাপোজ চিটাগাং বা ঢাকা বা বরিশাল যে কোনো ডিস্ট্রিক্টে ট্রান্সফার হয়ে গেছেন, অর্থাৎ বদলি হয়ে গেছেন। এখন আপনারা পরীক্ষাটা, এখানে একটা শর্ত আছে যে আপনাকে অবশ্যই প্রথম বর্ষের পরীক্ষা দিতে হবে, প্রথম বর্ষের পরীক্ষাটা দিতে হবে। অর্থাৎ আপনি একটা পরীক্ষা দেন বা 2টা পরীক্ষা দেন বা 5টা পরীক্ষা দেন, প্রথম বর্ষের পরীক্ষাটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে যে কাজটি করতে হবে, এখন আপনি ট্রান্সফার হয়ে গেছেন, বদলে হয়ে গেছেন, এখন কি আপনার পড়ালেখা শেষ? না। কেননা আপনি কি করবেন, সেই টিউটার মানে যেখানে সাপোজ আপনি ভর্তি ছিলেন, ধরেন খুলনার কোনো একটা কলেজে আপনি ভর্তি ছিলেন, তখন ভর্তি যেই টিউটার কেন্দ্রে হয়েছেন আপনি সেই টিউটার কেন্দ্রে অবগত করেন, অথবা আপনি যে কাজটি করতে হবে, সরাসরি আপনি আঞ্চলিক কেন্দ্রে চলে আসবেন। আপনি ধরেন খুলনায় ভর্তি হয়েছেন, সরাসরি খুলনার আঞ্চলিক কেন্দ্রে চলে আসবেন, 0 পয়েন্টে খুলনার আঞ্চলিক কেন্দ্র রশনিবাগে, এখানে সাপোজ আপনি চলে আসলেন। এসে আপনার যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো সেইখানে কর্মরত অফিসের সাথে আলোচনা করুন। আলোচনা করার পরে আপনি সাপোজ চট্টগ্রামে ট্রান্সফার হতে যাচ্ছেন, ভর্তিটা ট্রান্সফার বদলি করে নিয়ে যেতে চাচ্ছেন, তখন সেইখান থেকে আপনাকে একটা ফর্ম দিবে। এই ফর্মটা আপনি সঠিকভাবে পূরণ করবেন এবং কি কারণে আপনি ট্রান্সফারটা, মানে আপনি যে ট্রান্সফার হচ্ছেন, ট্রান্সফারের একটা কাগজ লাগবে, অর্থাৎ বদলির একটা কাগজ। অর্থাৎ আপনি সরকারি চাকরি যদি করেন তাহলে সরকারি চাকরি একটা বদলির কাগজ থাকে, প্রাইভেট ফার্মে যদি চাকরি করেন তাহলে প্রাইভেট ফার্মে একটা বদলির কাগজ থাকে, বা আপনার ওয়াইফ চাকরি করে, আপনি ওয়াইফের একটা বদলির কাগজ আছে। যে কোনো কিছু হোক, আপনি যে কারণেই বদলি হোক না কেন, একটা যদি ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে ভালো হয়। ডকুমেন্টস না থাকলে আপনি আলোচনা করে নেবেন। আলোচনা করার পরে আপনার ওইখানে কিছু ইনফরমেশন থাকে, ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে পূরণ করবেন। এরপরে জনতা ব্যাংক শাখায় আপনি 500 টাকা জমা দিবেন, জনতা ব্যাংকের কর্পোরেট শাখায়, যেটা খুলনা শিববাড়ি মোড়ে অবস্থিত, সেখানে 500 টাকা আপনি জমা দিবেন। জমা দিয়ে সেই জমা স্লিপের কাগজটা এবং আপনার শিক্ষার্থী আইডির কার্ডের কপিটা, আপনার হচ্ছে গিয়ে ট্রান্সফারের কাগজটার একটা ফটোকপি এবং আপনার ব্যাংক জমার রিসিপ্টটা, এইগুলো সব জমা দেবেন। সম্ভবত একটা ছবি লাগে, এগুলো সব জমা দিলেন। এবং এইখানে একটু শিওর হইতে হবে আপনি চিটাগাং কলেজে, চিটাগাং সরকারি কলেজে আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন। এখানে একটা বিষয় শিওর হতে হবে যে আপনি দ্বিতীয় সেমিস্টারে যে সাবজেক্টগুলো আপনি নিয়েছেন, এই সাবজেক্টগুলো সেই কলেজে আছে কি না, এইটা কিন্তু আপনাকে শিওর হইতে হবে, অবশ্যই করে শিওর হইতে হবে। যে আপনি ধরেন চিটাগাং কলেজে ভর্তি হয়েছেন, এখানে সাবজেক্ট নিয়েছেন হচ্ছে কি, সাপোজ সমাজতত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব, ইসলামী স্টাডিজ, চিটাগাং কলেজেও দেখা গেলো এই সাবজেক্টগুলো আছে, তাহলে আপনি সেই কলেজে ট্রান্সফার হইতে পারলেন। এখন সাবজেক্ট আপনি সাবজেক্ট নিয়েছিলেন দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রতত্ত্ব, অর্থনীতি বা ভূগোল, এই 3টা সাবজেক্ট নিয়েছেন। এখন সেই সরকারি চিটাগাং কলেজে এই সাবজেক্ট কয়টা নাই, অতএব আপনি সরকারি চিটাগাং কলেজে আপনি ট্রান্সফার হইতে পারতেছেন না। সাপোজ আমি ধরে নিলাম এখন এই কটা সাবজেক্ট আছে বা নাও থাকতে পারে। আপনি এই ক্ষেত্রে কি করবেন, যে এই সাবজেক্টগুলো আপনি আগে শিওর হবেন যে এই কলেজে এই সাবজেক্টগুলো আছেন কিনা, বা অমুক একটা সরকারি চিটাগাং কলেজ হোক বা যে কোনো কলেজ হোক, আপনি চিটাগাংয়ের এই যে সাবজেক্টগুলো আপনি সেকেন্ড সেমিস্টার আছেন, সেই স্টাডি সেন্টারে আপনি যে সেকেন্ড ইয়ারের যে সাবজেক্টগুলো সেকেন্ড সেমিস্টার নিয়েছিলেন, সেই সাবজেক্টগুলো সেই স্টাডি সেন্টারে আসে কিনা একটু শিওর হয়ে নেবেন। সেই কলেজে গিয়ে বা সেই কলেজের টিউটার সমন্বয়কারীর সাথে যোগাযোগ করে একটু শিওর হয়ে নেবেন। যদি থাকে তাহলে সেই সাবজেক্টগুলো কিন্তু আপনার লিখতে হবে। ফর্মে কিন্তু থাকে যে আপনি যে কলেজে ট্রান্সফার হতে ইচ্ছুক সেই কলেজে এই সাবজেক্টগুলো আছে কি না, অর্থাৎ সেখানে কিন্তু হা বা না একটা টিক দিতে হবে। অর্থাৎ আপনার কিন্তু এখানে কিন্তু আগে কিন্তু ইনফরমেশনটা নিতে হবে।
আপনার এখানে সমস্ত কাজগুলো আঞ্চলিক কেন্দ্রে আপনি করলেন, করার পর আপনি চলে গেলেন আপনার কর্মস্থলে। আপনাকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অথবা আঞ্চলিক কেন্দ্রের থেকে আপনাকে সাথে যোগাযোগ করবে, যে আপনার কারণ শুনতে যাবে যে কী কারণে ভর্তি হয়েছেন বা কোথায় বদলি হচ্ছে, মানে কোন কলেজে যেতে যাচ্ছেন, এই প্রশ্ন করতে পারে অথবা নাও করতে পারে। পরবর্তীতে আপনার পরীক্ষার 2 থেকে 3 মাস আগে বা 4 মাস আগে আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটা তালিকা প্রকাশ করবে যে আপনি ট্রান্সফার হয়েছেন কিনা, এবং সাথে সাথে আপনি যেই কেন্দ্রে ট্রান্সফার হয়েছেন সেই কেন্দ্রেও কিন্তু একটা কাগজ চলে যায় যে এই স্টুডেন্ট ট্রান্সফার হয়েছে, বদলি হয়ে গেছে। তো এইটা আপনি ধরেন যেই কলেজে ট্রান্সফার হয়েছেন সেই কলেজে সমন্বয়কারীর সাথে একটু যোগাযোগ রাখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখি যে আপনাদের সমস্ত বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানাতে পেরেছি। তো আবারও যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। অনেক দিন পরে লাইভে এসেছি, আপনাদের অনেক কথা হয়তো থাকতে পারে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আপনারা অথবা আমাদের মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জারে যোগাযোগ করেন, অথবা আমাদের ডিসক্রিপশনে বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করেন। এবং যে কোনো প্রশ্ন সম্পর্কে আমরা যদি সঠিক উত্তরটি জানি, সেই সঠিক উত্তরটি আপনাকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, পড়ালেখা ভালো করে করেন, এবং সাথে সাথে যদি পড়ালেখা করতে সমস্যা হয় আমাদের সাহায্য গ্রহণ করুন, এবং সাথে সাথে যদি আপনারা অনলাইন ক্লাস বা হ্যান্ড নোট বা সাজেশনের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন। মনে রাখতে হবে প্রতিনিয়ত আপনাকে কারো গাইডলাইন্সে থাকবেন, তাহলে অবশ্যই করে আপনার পড়াগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন হবে, এবং সাথে সাথে আপনাদের যখনই প্রতিদিনের পড়া প্রতিদিন করবেন আপনাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু আপনি কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারলেন, এবং সাথে সাথে আপনার পরীক্ষার ফলাফলটি ভালো হলো। এই জন্য পরীক্ষার কয়েকদিন আগে আপনি প্রস্তুতি না নিয়ে পরীক্ষা সারা বছর ধরে আপনি কিছু কিছু প্রশ্ন পড়েন, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার অনেক আগে কিন্তু আপনার কোর্সটি সম্পন্ন হয়ে যাবে। এবং যারা 2023 সালের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমাদের অনলাইন ক্লাস চলছে, যারা 2024 সালে ভর্তি হয়েছেন তাদের জন্য আমাদের অনলাইন ক্লাস চলছে, এবং যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন এবং সাজেশন বা হ্যান্ড নোট নিতে চাচ্ছেন তারা অবশ্যই করে আমাদের সরাসরি কল করবেন। আমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। আপনাদের পড়ালেখা করেন, ভালো রেজাল্ট করেন, এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে আপনারা ভালো অবস্থানে পৌঁছান এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। বাংলাদেশ হোক নিরক্ষরমুক্ত, এবং প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করুন, ভালো করে পড়ালেখা করুন, এবং ভালো রেজাল্ট করে ভালো ফলাফল করে দেশ এবং জাতিকে সামনের দিকে আপনারা নিয়ে যান। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অনিমেষ দাস আজকের মতো আপনাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো ইম্পর্টেন্ট ক্লাসের প্রয়োজন মনে করলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন বা আমাদের মেসেজ করবেন। আমরা সর্বদা আপনাদের মেসেজ এবং আপনাদের কল ধরে আপনাদের সঠিক উত্তরটি আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।